তুমি এখানে কেন এসেছো সাগর? তুমি জানো না তোমাকে আমার পছন্দ না? আমি আসতে চাইনি আপু, কিন্তু ভাইয়া জোর করে নিয়ে এসেছে। দুলা ভাই বললো আর তুমি চলে এলে। তোমাকে কতবার বলেছি তোমার মুখও আমার দেখতে ইচ্ছে করে না, তুমি বুঝতে পারো না? এতে আমার অপরাধ কি বলতে পারবেন? আমি কি এমন দোষ করেছি যে আপনি আমাকে পছন্দ করেন না? কোনো কিছুই তোমার অজানা না সাগর, সব কিছু তুমি খুব ভালো করে জানো। না, জানি না। আমি এমন কোনো কিছু করি নাই যে আমাকে আপনার অপছন্দ হতে পারে। আমি তোমার সাথে কথা বলতেই চাই না, যাও এখান থেকে। আমি কিন্তু আপনাদের বাড়ির গেস্ট, আমার সাথে এমন ব্যবহার করতে পারেন না আপনি। অবশ্যই পারি, কারণ তুমি আমার দু চোখের বিষ। সাগর আর সাগরের ভাই তার ভাবিকে নিতে এসেছে। আনিকার বোন হচ্ছে সাগরের ভাবি। সাগর আসতে চায়নি, সাগরের ভাই সোহাগ বলেছে নিয়েই চলে যাবে, তাই সে বাধ্য হয়ে এসেছে। এতদিন পরেও যে আনিকা এমন খারাপ ব্যবহার করবে সাগর সেটা ভাবতেই পারেনি। সোহাগ সাগরকে ডাক দিল। আর এই সাগর ওখানে দাঁড়িয়ে কি করছিস? ভেতরে আয়। জি ভাইয়া আসছি, তুমি যাও। সোহাগ যেতেই সাগর আবার আনিকার দিকে তাকালো, তারপর বলল, সব সময় এত রাগ দেখানোর কিছু হয়নি, কিন্তু সময় রাগ কন্ট্রোল করে রাখতে হয়, না হলে বিপদে পড়বেন। এবার আর বাঁচানোর জন্য কাউকে পাবেন না। বাঁচতে গিয়ে যদি নতুন করে মরতে হয় তাহলে সেই বাঁচার থেকে মরাই ভালো। আনিকা, কখন থেকে সাগরকে বাইরে দাঁড় করিয়ে রেখেছিস? ছেলেটাকে ভিতরে আসতে দে। আরে মা, জুনিয়র বেয়ার সাথে একটু মজা করছি, তুমি চিন্তা করো না। মজা পরে করিস, আগে ভিতরে আসতে দে। গরমে এসেছে, এক গ্লাস শরবত দে। আচ্ছা মা, দিচ্ছি। জুনিয়র বেয়াইকে স্পেশাল শরবত। রান্নাঘরে ঢুকেই আনিকার চোখে একটা দুষ্টু হাসি ফুটে উঠল, মুখে রাগ ভাব যেন গলায় কিছু ঝুলছে, কিন্তু ভিতরে ভিতরে প্ল্যান ঠিকই সাজালো। এত চালাক হয়েছে। একটু শিখিয়ে দিব আজ। জুনিয়র বেয়াই বুঝলে সিনিয়র কাকে বলে। আনিকা ফ্রিজ থেকে শরবতের জগটা নামালো, খুব সুন্দর করে গ্লাসে বরফ দিল, তারপর হঠাৎই ডয়ের খুলে লাল মরিচের গুঁড়া নিয়ে এলো, চোখে সেই শয়তানি ঝিলিক। স্পেশাল শরবত শুধু তোমার জন্য সাগর সাহেব। সে খুব নিখুঁতভাবে শরবতে মরিচ গুঁড়া মিশিয়ে দিল, দেখে বোঝার উপায় নেই মনে হবে দারুণ ঠান্ডা শরবত। গ্লাসটা হাতে নিয়ে সে বিখ্যাত সিনিয়র স্টাইলে হেঁটে গেল ড্রয়িং রুমে। সাগর সোফায় বসে আছে, গরমে ভিজে, শার্টের কলারে হাত দিচ্ছে বারবার। জুনিয়র বেয়াই শরবত খাও, মা স্পেশাল করতে বলেছে। ধন্যবাদ আপু, আপনি দিলেন, খাইতেই হবে। সাগর গ্লাসটা হাতে নিল, প্রথমে সন্দেহের চোখে একবার তাকলো ঠিকই, কিন্তু আনিকার চোখে এমন ভাব যেন না খেলেই অপরাধ। ঢোক খেলো আর মুহূর্তেই তার চোখ কপালে উঠে গেল। আপু, এটা মুখ লাল, কান লাল, চোখে পানি, কিন্তু সাগর এমনভাবে গিলতে লাগলো যেন এটাই তার ডিউটি। আনিকা পাশ থেকে হাত গুটিয়ে দাঁড়িয়ে দেখছে, মুখে বিজয়ের হাসি। কেন, শরবত পছন্দ হয়নি নাকি? না আপু, স্পেশাল, অনেক স্পেশাল। মনে হচ্ছে গরম কমে গিয়ে ভেতরে জ্বলন্ত আগুন নেমে আসছে। ওটা তো গরমে সবারই হয়, তুমি একটু এক্সট্রা সেনসিটিভ। ফিনিশ করো, ফেলে যেও না। সাগর গ্লাসটা টেবিলে রাখতে চেয়েছিল, কিন্তু আনিকার সামনে হাত বাড়িয়ে দাঁড়ালো, বুঝিয়ে দিল ফেলে দেওয়া মানা। আজকের দিন মনে থাকবে। কষ্টে কষ্টে পুরো গ্লাস শেষ করে দিল সে, গলা পুড়ছে, চোখ পানি পড়ছে, কিন্তু মুখে একটা অদ্ভুত শান্ত হাসি। আপু, আপনার মতো এমন আপুর শরবত যদি রোজ খাই তাহলে মানুষ স্বর্গে নাকি নরকে যায় সেটা আর আলাদা করে বুঝতে হবে না। যাও গিয়ে মুখ ধুয়ে আসো, আমার সামনে এই কাদাকাদির অভিনয় দেখতে ইচ্ছে করছে না। সাগর উঠে গেল, আনিকার মা এগিয়ে এলেন। কি করলি? ছেলেটার চোখে পানি কেন? আরে মা, খুশিতে নাকি চোখে পানি এসেছে। আমার বানানো শরবত খেয়ে মানুষ খুশিতেই কাঁদে, তাই না? আনিকার চোখের কোণে আবার সেই রহস্যময়ী দুষ্ট রাগী হাসি, আর দূর থেকে সাগরের চোখে জ্বলে উঠল অন্যরকম এক দৃষ্টি, যেন সে কিছু জানে অথবা একটা বড় রহস্যের শুরু এখনই। আমি ওয়াশরুমে যাব একটু। এটাই লোক তো গেছে। আনিকা, তোর রুমে নিয়ে যা, ওখানেই ওয়াশরুমে যাবে।
আনিকা কিছু বলার আগেই মা চলে গেলেন। আনিকা বাধ্য হয়ে সাগরকে ধরে নিয়ে রুমের দিকে হেঁটে গেল। রুমে ঢুকতেই আনিকা ভেতরে ঢুকলো আর অনেক দরজা টেনে বন্ধ করে দিল। এবার ঝাল কমাতে হবে। তারপর কি হলো বোঝার উপায় নেই। সাগর পাগলের মতো কিস করতে শুরু করলো আনিকাকে। আনিকার অবস্থা নাজেহাল। সে বুঝতেই পারল না কি থেকে কি হয়ে গেল। তুমি কি করছো? ঝাল যখন আপনি দিয়েছিলেন তাহলে মিষ্টিটা তো আপনাকেই দিতে হবে। আনিকার রাগ আরো পালো। সে চোখে চোখ রেখে দেখছে আর সাগর যেন নিজের পাগলামি নিয়েই ব্যস্ত। তুমি পাগল হয়ে গেছো নাকি? আরে না, শুধু রাগী বিয়ানকে ঠান্ডা করতে চাইছি। তারপরও আনিকা ঘাড় ঘুরিয়ে চোখ নেড়েছে, কিন্তু সাগরের হাত থেকে নিজেকে সরাতে পারছে না। রুমের মধ্যে শুধু নিঃশ্বাসের শব্দ, ছোট ছোট কণ্ঠ আর মৃদু শব্দ। আনিকার রাগ আর সাগরের পাগলামি দুটি মিলিয়ে একটা অদ্ভুত উত্তেজনা তৈরি করেছে। ছাড়ো, আর একবার এভাবে করলে আমি আমি জানি, কিন্তু মিষ্টিটা তো আপনাকে দিতে হবে, তাই না? রুমের দরজা বন্ধ। আনিকার রাগ আর সাগরের পাগলামি দুটো একসাথে মিশে এক অদ্ভুত উত্তেজনা তৈরি করেছে। তোমার সাহস হলো কিভাবে আমাকে কিস করার? আর আপনার সাহস হলো কিভাবে শরবতে মরিচের গুঁড়ো দেওয়ার? আনিকার চোখ বড় হয়ে গেল, হাত কেঁপে উঠল, আর রাগ আর লজ্জা দুটো একসাথে মিশেছে। ঝাল যখন আপনি নিজেই লাগিয়েছেন তাহলে ঠিক ও আপনাকেই দিতে হবে। এবং হঠাৎ আবার সাগরের ঠোঁট অনিকার ঠোঁটে লেগে গেল। আবার সাগর কিস করতে শুরু করলো অনিকাকে। তুমি পাগল? আরে না, শুধু ব্যালেন্স করছিলাম আপনার রাগের ঝাল আর শরবতের ঝাল ঠিক করতে। রুমে নিঃশ্বাস হালকা হালকা, গলা কম্পন, আর দুজনে চোখে চোখ মিলেছে। আনিকা রাগে ফুপিয়ে উঠলেও নিজের ভিতরে উত্তেজনা চাপা দিতে পারছে না। থামো, আর একবার করলে তোমাকে জানে মেরে দিব। ও, আমি তো শুধু রাগের ঝাল কমাচ্ছি আর মিষ্টিটা আপনার জন্য দিচ্ছি, তাই না? অসভ্য বেয়াদব! আরে না, রাগী বিয়ানকে শান্ত করা আমার দায়িত্ব, আর ঝাল ঠিক রাখতে হলে আপনাকেই কিস করতে হবে। রুমের ভেতরে উত্তেজনা তখনও থামেনি। আনিকার মুখ রাগে লাল, আর সাগর ঠোঁটে হালকা দুষ্টু হাসি নিয়ে দাঁড়িয়ে আছে, যেন কিছু হয়নি। বেরিয়ে যাও এখান থেকে, এখনই বেরিয়ে যাও। যাবো তো বিয়ান, কিন্তু একটা কথা বলে যাই। সাগর মুখটা একটু কাছে এনে হালকা হেসে কিন্তু বিরক্ত করার মতো স্বরে বলল, আপনার ঠোঁটের টেস্ট কিন্তু অসাধারণ। কথাটা বলা মাত্রই আনিকার মুখের রং বদলে গেল। রাগে তার শ্বাস পর্যন্ত ভারী হয়ে গেল। চিৎকার করে বলল, এই দাঁড়া, তোকে আমি আজকে দেখ কি করি। আনিকা হাত তুলতেই সাগর বিদ্যুতের গতিতে পিছিয়ে গেল। সাগর হেসে দরজার দিকে হাঁটতে হাঁটতে বলে, মারলে কিন্তু আবার কিস করতে হবে, রাগে আপনারে মিষ্টি লাগে বেশি। সাগর! আস্তে বিয়ান, সবাই শুনবে। সাগর রুম থেকে দৌড়ে বের হয়ে গেল। আনিকা দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে আছে, কাঁপছে, রাগে চোখ লাল, কিন্তু চোখে এক ফোঁটা লজ্জার ছায়া লুকিয়ে খেলছে। বাইরে যেতেই বাতাসে আবার মানুষের কথাবার্তার শব্দ। ডাইনিং রুমে সোহাগ বসে শরবত খাচ্ছে। আরে সাগর, তুই গেলি কোথায়? শরবত খেলি না তো? খাইলাম ভাইয়া, বেশ ঝাল মিষ্টি, খুব স্পেশাল। ঝাল মিষ্টি আবার কেমন শরবত রে? সাগর চুপ করে ঠোঁটে হাত রাখলো, হালকা হাসি চেপে। ঝাল এখনো ঠোঁটে জ্বলছে, কিন্তু মনে মনে সে হাসতেই আছে। রাগী বিয়ান, আপনারে মনে হয় আমারই কপালে লেখা আছে। এদিকে রুমে দাঁড়িয়ে থাকা আনিকা এখনো রাগে ফুঁসছে। তার গলা শুকনো, ঠোঁট কাঁপছে, আর মনটা এক অদ্ভুত অস্বস্তিতে ধুকপুক করছে। এই ছেলেটা ঠিক মানুষ না, একদমই না। কিন্তু তার চোখে সেই মুহূর্ত তার ছাপ এখনো রয়ে গেছে। ঝাল, রাগ আর সাগরের দুষ্টু হাসির আভা। তার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে কিস করা আনিকা কিছুতেই ভুলতে পারছে না কিছুই। ডাইনিং রুমে সবাই বসে খাচ্ছে। টেবিলটা সাজানো, ঘরটা সুন্দর, আর খাবারের গন্ধে হালকা উত্তেজনা। আনিকার বোনও খেতে খেতে সাগরের দিকে তাকিয়ে হেসে কথা বলছে। সাগরও মাঝে মাঝে ছোট্ট হাসি দিচ্ছে, কিন্তু চোখে সেই দুষ্টু ঝিলিক রয়ে গেছে। রেডি হয়ে নাও, আমরা কিন্তু চলে যাব। জামাই বাবা, কতদিন পর আসলে? আজকের দিনটাই থেকে যেতে হবে? না আম্মা, আমরা আবার আসবো। কোনো কথা শুনবো না বাবা, থাকতেই হবে।
সাগর আনিকার দিকে একবার বাঁকা চোখে তাকালো, চোখে হাসি, মুখে দুষ্টু ভঙ্গি। এবার কিভাবে রাগ দেখাবে বিয়ান? এই ছেলেটার গেলেই বাঁচি। খাবার শেষ হয়ে গেছে, ডাইনিং টেবিলের পাশে সবই পরিষ্কার, তবে মনটা এখনো শান্ত নয়। আনিকার চোখে রাগ আর সাগরের চোখে দুষ্টু হাসি। চলো সাগর, তোমাকে রুম দেখিয়ে দিই, একটু রেস্ট নাও। আচ্ছা ভাবি, চলেন। সাগর আনিকার বোনকে অনুসরণ করে ধীরে ধীরে একটি রুমের দিকে এগিয়ে গেল। রুমটা সুন্দর আর হালকা হাওয়ায় ভরা। এবার কি করবে রাগী বিয়ান? এবার তো চাইলেও পালাতে পারবে না। রুমে ঢুকতেই সাগর দাঁড়িয়ে থাকে চুপচাপ, কিন্তু মনে মনে সে ভাবছে আনিকার রাগ আর অহংকার এবার তার হাতে। এখন শুধু সময় আর একটু ধৈর্য, তারপর আনিকার রাগকে মিষ্টি রোমান্সে পরিণত করব। রুমের দরজা বন্ধ, বাইরে সব শান্ত, তবে রুমের ভিতরে সাগরের পাগলামি আর আনিকার অনির্দিষ্ট উত্তেজনা সব মিলিয়ে এক অদ্ভুত আবহ তৈরি করেছে। এবার আর পালানোর পথ নেই। রাগী বিয়ানকে এবার মুখোমুখি হতে হবে। রাতের বাতাস হালকা, ছাদের উপরে চাঁদ উঠে আছে। আনিকা চুপচাপ দাঁড়িয়ে আছে, বাতাসে চুল উঠছে, চোখে অজানা ভাব, মনটা উত্তেজনায় কাঁপছে। হঠাৎ পেছন থেকে কেউ ধীরে ধীরে কাছে এলো। সাগর হালকা হাসি দিয়ে ধীরে ধীরে পেছন থেকে আনিকার গলার দিকে ঝুঁকলো। সাগর আনিকার গলায় মুখ ডুবিয়ে কিস করলো। এই কি ধরনের অসভ্যতা? কি অসভ্যতা করলাম আমি? টাচ করো কেন? এত সুন্দর লাগছে, টাচ না করে থাকি কিভাবে? ফালতু কথা না বলে চলে যাও এখান থেকে। কিন্তু সাগরের পাগলামি থামার মতো নয়। সাগরের চোখে দুষ্ট হাসি, ধীরে ধীরে এগিয়ে এসে বলে, পরে যাব, আগে আরেকটু আদর করি। আরেকবার সাগরের মুখ আবার আনিকার গলায়, ঠোঁটের আদরে মিলল। সাগর পাগলের মতো কিস করে যাচ্ছে। আনিকা রেখে ধাক্কা দিয়ে সরাতে চাই। আর একবার করলে জানে মারবো তোমাকে। ছাদের উপরে রাতের চাঁদটা তাদের আলোর মতো, বাতাস হালকা, রাগ, উত্তেজনা আর দুষ্টু খুনসুটি সবই মিলিয়ে এক অদ্ভুত আবহ তৈরি করেছে। বিয়ান, আজকে পালানোর কোনো সুযোগ নেই। ছাদের উপর রাতের বাতাস আরো ঠান্ডা, কিন্তু তাতে দুজনের মাঝেই উত্তেজনা আগুনের মতো গরম। আনিকা রাগে লজ্জায় কাঁপছে, আর সাগরের দুষ্টু হাসি শেষ নেই। হঠাৎ সাগর আনিকার মুখ দুহাত দিয়ে ধরে কাছে টেনে নেয়। রাগ করলে আরো মিষ্টি লাগো জানেন। এক মুহূর্ত সময় না নিয়ে সে আবারও আনিকার ঠোঁটে ঝুঁকে গিয়ে কিস করে ফেল। আনিকা রেগে ফুঁসে ছাড়ালো তাকে। সাগর, আমার বয়ফ্রেন্ড আছে, আমার সাথে এমন আচরণ করতে পারো না তুমি। কিন্তু সাগর একটুও পিছু হটে না, বরং আরও কাছে এগিয়ে আসে, যেন আনিকার রাগ দেখলে আরও জেদ চেপে যায়। বয়ফ্রেন্ড আছে তো কি, তাতে আমার কিছুই যায় আসে না। তার কথাই আনিকা আরও চমকে ওঠে। সাগর একটু নিচে ঝুঁকে এবার আনিকার গলার কাছে মুখ ডুবিয়ে দেয়। গরম নিঃশ্বাসে আনিকার পুরো শরীর কেঁপে ওঠে। আপনি যত রাগ করবেন আমি তত কাছাকাছি আসব। যেন সে পরিষ্কার জানিয়ে দিচ্ছে এই মেয়েটাকে ছাড়ার ইচ্ছে তার নেই। সাগর প্লিজ, আর 1 ইঞ্চি কাছে আসলে আমি চিৎকার করে বাড়ি মাথায় তুলবো। তাও এই গলার টেস্টটা মিস করতে পারলাম না রাগী বিয়ান। একদম রাগাবে না। রাগ যখন মুড নষ্ট করে দিচ্ছে, একটু ঠিক করে দেই। তুমি একদম বাজে। কথা শেষ করার আগেই সাগর তার গলার কাছে মুখ এনে থেমে গেল। ছুঁয়ে না, কিন্তু এমনভাবে কাছে যেন একটু গেলে ঠোঁট ছুঁয়ে যাবে। দূরে যাও। ওকে যাব, কিন্তু একটা কথা। এখন আবার কি? আপনার বয়ফ্রেন্ড আছে ঠিক আছে, কিন্তু তাই বলে আমার চোখে আপনি সুন্দর লাগা বন্ধ হবে না। এইসব বাজে কথা একদম সহ্য করব না আমি। সত্য কথা বাজে হলে আমি কি করব? আজ আপনাকে ভয়ঙ্কর সুন্দর লাগছে। আনিকা বুঝতে পারছিল সাগর আরেকটু কাছে আসছে, সরে যেতে গেল, কিন্তু সাগর তার হাতটা আলতো করে থামিয়ে দিল। কোনো জোরই, শুধু ছোঁয়া। চিৎকার করবেন না, না হলে সবাই এসে ভাববে আমি আপনাকে প্রপোজ করছি। কি আজে বাজে, তুমি নাকি? ঠিক সেই মুহূর্তে সাগর ঝুঁকে এসে আনিকার ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দিল। হালকা নরম, শ্বাস কেঁপে ওঠা একটা কিস। কোনো জোর নেই, কেবল কয়েক সেকেন্ডের উষ্ণ ছোঁয়া। আনিকার শখের মতো স্থির হয়ে গেল। সাগর ধীরে ধীরে দূরে সরে দাঁড়ালো।
এত রাগ, কিন্তু ঠোঁটটা মাশাআল্লাহ একদম গোলাপ পাপড়ি। সাগর, বের হও এখান থেকে। ঠিক আছে বেয়ান, কিন্তু আজকের কিস ঘুমাতে গেলেও ভুলতে পারবেন না। রাতের ছাদে ঘটনার পর আনিকা সারা রাত ঘুম হয়নি। ঘুমানোর চেষ্টা করেছে, কিন্তু চোখ বন্ধ করলে সাগরের সেই দুষ্ট হাসি, গালের কাছে উষ্ণ নিঃশ্বাস আর হঠাৎ চমকে দেওয়া সেই নরম কিসটা ফিরে ফিরে আসছে। রাগের গলা শুকিয়ে গেছে, কিন্তু তবুও কেন যেন বুকের ভেতর কেমন অদ্ভুত একটা টনটন ভাব। সকালে সবাই রান্নাঘরের পাশে বসে নাস্তা খাচ্ছে, পরোটা, ডিম, হালকা চা। সাগর এক কোণে চুপ করে বসে আছে, কিন্তু চোখ তো প্রতি 3 সেকেন্ড পরপরই আনিকার দিকে তাকিয়ে দুষ্টুমি করছে। আনিকা ইচ্ছে করে চোখ ঘুরিয়ে রাখে, কিন্তু তবুও সাগরের সেই হাসিটা বাইরে থেকে চোখে পড়ে, আর আগে তার চা ঠান্ডা হয়ে যায়। সোহাগ তার স্ত্রী আনিকার বোনকে বলে উঠল, চলো রেডি হও তাড়াতাড়ি, আজই ফিরতে হবে। আরে আজই না গেলে কি হবে, একটু থাকি। আবার শীঘ্রই আসবো। আনিকা কিছু বলছে না, সে ব্যস্ত থাকার ভান করছে, কিন্তু সাগরের সামনে পড়তেও ভয় করছে। রাগও লাগছে আর কেমন জানি অদ্ভুত ধরপড় করছে। সাগর দাঁড়াতেই আনিকার দিকে তাকালো, এই এক দুষ্টু শান্ত বাঁকা হাসি। তাহলে বেয়ান সাহেব চললাম। যাও, আর দেখা না হলেই ভালো। আপনি চাইলে দেখা না হতে পারে, কিন্তু মানুষের সব চাওয়া কি পূর্ণ হয়? তোমার মুখটাই দেখতে চাই না আমি। আর আমি চাই আপনার রাগী মুখটা আরো 1000 বার দেখি। তুমি দেখা হবে খুব তাড়াতাড়ি। বেয়ান সাহেব রেডি থাকবেন। কিছুক্ষণ পরে সাগররা চলে গেল, সাথে শোক আর আনিকার বোন। সাগর আস্তে আস্তে দরজা পেরিয়ে বের হয়ে গেল, আনিকার মাথায় এখনো তাকে ঘিরেই। সে আগে হাত মুষ্টিবদ্ধ করে দাঁত কামড়িয়ে বলল, এই ছেলেটা আবার এলে আমি একদম শেষ করে ফেলবো। শেষ করবে কি না জানি না, কিন্তু তোমার গাল দুইটা এত লাল কেন? মা কিছু না, গরমে হয়েছে। মা হাসি চেপে রান্নাঘরে চলে গেল, আর আনিকা দাঁড়িয়ে ভাবতে লাগলো। মা কিছু বুঝে ফেললো নাকি? পরের দিন ভোরবেলা সাগর একটু তাড়াতাড়ি বের হলো, কারণ একটা কথাই ঘুরপাক খাচ্ছিল মাথায়। আনিকা কি আজ ভার্সিটিতে আসবে? ফ্যামিলির সামনে যত স্বাভাবিক আচরণ করুক, কিন্তু তার চোখে মগজে এখনো কাল রাতের ছাদের সেই লাল মুখ, রাগী চোখ আর নরম কাপা ঠোঁট ঘুরপাক খাচ্ছে। সাগর ক্যাম্পাসে ঢুকতেই চারিদিকে ছাত্রছাত্রীদের শব্দ, চায়ের দোকানে ধোয়া আর সকালবেলায় রোদের আলো, সবকিছুই তার কাছে আজ কেমন যেন অন্যরকম লাগছে। আর ঠিক তখনই দূর থেকে দেখলো আনিকা হেঁটে আসছে, কাঁধে ব্যাগ, মুখে আগের মতোই কঠোর রাগী ভাব, হাঁটার স্টাইলও একটা স্নেহ শাসন। সাগরের হাসি 1 সেকেন্ডে বের হয়ে এলো, সে হাত পকেটে ঢুকে এগিয়ে গিয়ে দাঁড়িয়ে গেল আনিকার সামনে। কি বিয়ান সাহেব, আবার তো দেখা হয়ে গেল। তোমার জ্বালায় ভার্সিটিতেও শান্তি নেই, এখানে এসেও সামনে পড়ে গেলে। হাই রে, এটা তো আমার দোষ না বেয়ান, আপনাকে না দেখলে মনটাই খারাপ হয়ে যায়, তাই তো এখানে ভর্তি হলাম। কি, তুমি আমার জন্য এখানে ভর্তি হয়েছিলে? ঠিক ধরে ফেলেছেন, আর এখন দেখেন কাজেও লাগছে ব্যাপারটা। আনিকা রাগে ফুঁসছে, কিন্তু সাগরের এই আত্মবিশ্বাসী মুখটা দেখলে তার রাগ আরও বেড়ে যায়। তোমার এসব বাজে কথা শুনতে চাই না, ক্লাস করো, চলে যাও সামনে থেকে। সাগর ব্যাকুলভাবে আনিকার সামনে থেকে সরছে না, দুহাত পকেটে হালকা হাসি। স্নেহরকে দেখে একটুও ভয় নেই। আচ্ছা ঠিক আছে, যাইতেছি, কিন্তু একটা কথা। আবার কি? আজ খুব সুন্দর লাগছে আপনাকে। সিনিয়র রাগী বেয়ানও আসলে অনেক কিউট। আনিকা থমকে গেল, চোখ দুটো 1 সেকেন্ডের জন্য নরম হয়ে গিয়ে আবারও রাগে শক্ত হলো। কথা বন্ধ, আর সামনে পড়লে ভালো হবে না তোমার জন্য। আবার সামনে পড়বই বেয়ান সাহেব, আপনাকে এড়িয়ে চলা আমার পক্ষে সম্ভব না। আনিকা হাঁটতে হাঁটতে নিজের ভেতরের অস্থিরতা লুকাতে পারছে না, কারণ সাগর কথাই যত দুষ্টামি করুক, তার চোখে একটা অদ্ভুত সত্যতা আছে। আর সাগর, সে নিজের মনে শুধু একটা কথাই বলল, এই মেয়েটাকে পটানো কঠিন, কিন্তু অসম্ভব না। সাগরের সঙ্গে কথা বলে আনিকার রাগ এখনো তেতে আছে। ক্যাম্পাসের পথে হাঁটছে, মুখে সেই পরিচিত কঠোর ভাব, কিন্তু রাগ যতই হোক মনটা আজ অদ্ভুতভাবে অশান্ত, কারণ সাগরের চোখে আজ একটা অন্যরকম দৃঢ়তা ছিল। আনিকা নিজের ক্লাসরুমে ঢুকতেই তার বান্ধবী নীলা জিজ্ঞেস করলো,
এই যে সিনিয়র ম্যাডাম, আজ এত রেগে আছিস কেন? কিছু না, মাথা গরম হয়ে আছে। পিছনে ছিটিকে বসতে দিতে জানালাতে এক ঝটকা হাওয়া ঢুকলো, আর সেই হাওয়ার সাথে সাগরে সেই দুষ্টু হাসি ভেসে এলো। আনিকা থমকে ঘুরে তাকালো। ক্লাসের দরজার বাইরে সাগর দাঁড়িয়ে, হাত পকেটে, মাথায় হালকা কাত, এক দৃষ্টিতে তাকিয়ে আছে আনিকার দিকে। আনিকা চোখ বড় বড় করে বলল, এখানে কেন? দেখতেছি বিয়ান সাহেব। আনিকা রেগে কটমট করে উঠল, মুখে সেই আগুন ঝরা রাগে তাকালো। সাগর কিছু না বলে একটা ফ্লাইং কিস ছুড়ে দিল। আনিকার মাথা সম্পূর্ণ গরম। এই ছেলে! ও মা, তোদের বেয়াই পিচ্ছি ছেলেটা কিন্তু হেব্বি রে। কি স্টাইল, কি সাহস! হেবি না, পাকা বেয়াদব একটা। কথাই বলিস না নীলা, মাথা খারাপ হয়ে যাচ্ছে। তুই যেভাবে আগুন হয়ে তাকাস, ছেলেটা তো আরো ফিদা হয়ে যাবে রে। দেখ, আজকে ঝামেলা হবেই একটা। ঝামেলা? ঝামেলা তো হবেই। আজই ওর ধরে দাঁত ভেঙে দেব। কিন্তু তবুও জানালার দিকে আরেকবার তাকাতেই নিজেকে থামাতে পারল না। আর সাগর অবস্থান একই, দাঁড়িয়ে হেসে খুব শান্ত গলায় বলল, ক্লাস শেষে দেখা হবে বিয়ান সাহেব। আনিকার বুকের মধ্যে ধূপধাপ শব্দ হচ্ছে। রাগ, হ্যাঁ রাগ আছে, কিন্তু সেই রাগের মধ্যে একটা অনিচ্ছাকৃত কাঁপুনি, যেটা সে নিজেকে বোঝাতে চায় না। লাঞ্চ ব্রেক পাস দিয়ে পুরো করিডোরটা একটু ফাঁকা হয়ে গেল। সবে ক্যাফেটেরিয়ার দিকে ছুটছে। আনিকা ধীর পায়ে নিজের ব্যাগটা তুলে নিয়ে ওয়াশরুমে ঢুকলো। আয়নার সামনে দাঁড়িয়ে চুলটা ঠিক করলো, লিপ গ্লোসটা একটু টাচ আপ করলো। মুখে সেই আগের মতোই রাগী ভাব। আজ সকালে সাগরের কথা মনে পড়তেই বিরক্তি বেড়ে গেল। ফ্রেশ হয়ে দরজা খুলে বাইরে বের হতেই হঠাৎ শক্ত একটা হাত তার কবজি ধরে টেনে নিল। আনিকা কিছু বুঝে ওঠার আগে সে নিজের সামনেই সাগরকে দেখতে পেল। তার চোখে ধরা দুর্বোধ্য দুষ্টু হাসি। সাগর কোনো কথা না বলে টেনে নিয়ে গেল পাশের একটা ফাঁকা ক্লাসরুমে। দরজা টেনে বন্ধ করে দিল। এখানে কেন আনলে আমাকে? হ্যাঁ, আদর করতে এসেছি, আর কি? সবার সামনে ভদ্র ছেলের মুখোশ পরে থাকো। আসলে তুমি একটা শয়তান। সাগর আরেক পা এগিয়ে এলো। শুধু তার চোখে কোনো ভয় নেই, লজ্জা নেই, শুধুই সেই পাগলামোতে ভরা দৃষ্টি। আপনি যা খুশি ভাবুন, আমার কিছুই যায় আসে না। কথা শেষ করার আগে সে হঠাৎ এগিয়ে এসে খুব কাছে চলে গেল। আনিকাকে দেওয়ালের সাথে হালকা ঠেসে ধরল। তারপর খুব ধীরে আনিকাদের মাঝখানকার বাতাসটা থেমে গেল। সাগর মুখ নামিয়ে আনিকার গলায় মুখ ডুবিয়ে এক লম্বা গভীর গরম কিস করলো। আনিকার পুরো শরীর ঝাঁকুনি খেল রাগে, অবকতায়। সে সাগরের কাঁধে হাত তুলে ধাক্কা দিতে গেল, কিন্তু সাগর একদম না নড়ে শুধু আরেকটু কাছে টেনে নিল। সাগর, ছাড়ো আমাকে, আমি তোমার কিছু না। জানি, কিন্তু তবুও আপনাকে চাই আমি। তার কণ্ঠে এমন এক শান্ত পাগলামি মিশ্র স্বর, যা আনিকাকে আরো বেশি ব্যতিব্যস্ত করে তুলল। আনিকা ঠোঁট কামড়ে রাগ চেপে বলল, এই কাজগুলো বন্ধ করো, এগুলো কারোর সাথে ঠিক না। ঠিক ভুল আমি জানি না বিয়ান সাহেব, তবে আপনাকে ছাড়া আমার দিন চলে না, এইটা ঠিক। আনিকা চোখ গোল করে তাকিয়ে থাকলো কয়েক সেকেন্ড। তার ভেতরে রাগটা যেন শব্দ হয়ে বেরোতে পারছিল না। ঠিক তখনই বাইরে কারোর পায়ের শব্দ শোনা গেল। সাগর হেসে ফিসফিস করে বলল, চিন্তা করবেন না, কেউ দেখবে না। আনিকার আগে সারা মুখ লাল করে বের হয়ে আসলো। হাঁটতে হাঁটতে নিজের মনে বলল, এই ছেলে একদিন মাথা খারাপ করে ছাড়বে আমার। আপনি রাগলে যে আরো কিউট লাগে, খেয়াল করেন নাই? ওই ফাঁকা রুম থেকে বের হয়ে আনিকা দ্রুত হাঁটছিল। রাগে তার নিঃশ্বাস ওঠানামা করছে। সে ভাবতেই পারছে না সাগর এমন দুঃসাহস দেখায় কিভাবে। কিন্তু ঠিক করিডোরে মোড়ে এসে হঠাৎ সাগর তার হাত টেনে ধরে নিজের দিকে ঘুরিয়ে নিল। আনিকা চমকে তাকালো। ছাড়ো, মানুষ দেখবে। দেখুক, কিছু আসে যায় না। সে শক্ত করে আনিকার কবজি ধরে টেনে নিজের খুব কাছে এনে দাঁড়ালো, এতটাই কাছে যে দুজনের নিঃশ্বাস মিশে যাচ্ছে। আনিকা অবাক, বিরক্ত, রাগে থরথর করে কাঁপছে, কিন্তু সাগরের চোখে দৃঢ়তা তাকে কয়েক মুহূর্তের জন্য থামিয়ে দিল। আপনাকে বিয়ে করতে চাই আমি। এক সেকেন্ডে যেন পুরো দুনিয়া থেমে গেল। আনিকার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। এবার সে সত্যি হতভম্ব। কি? তুমি সত্যিই পাগল হয়ে গেছো। তুমি ভুলে যাচ্ছ আমি তোমার সিনিয়র। তার থেকে বড় কথা, আমি তোমার ভাইয়ের শালি। এটা কি কম? সাগর চোখ না পিটপিটিয়ে তাকিয়ে থাকে। তার মুখে দুষ্টু ভাব নেই, বরং এক অদ্ভুত পাগল দৃঢ়তা।
এসব কিছুতেই আমার যায় আসে না। আনিকা, আপনি আমার কাছে কি সিনিয়র, শালি, এসবের কিছুই দেখি না। আমি শুধু দেখি আপনাকেই। আরও একটা কথা ভুলে গেছো, আমার বয়ফ্রেন্ড আছে, আমি কাউকে বিয়ে করতে পারবো না। সাগরের ঠোঁটে হালকা বাঁকা হাসি ফুটল। সে এক পুরো আনিকার দিকে ঝুঁকে গেল। সে কথা আমি আগেই শুনেছি, কিন্তু দুঃখিত, এতেও আমার কিছুই যায় আসে না। তারপর কোনো সতর্কতা ছাড়াই সে আবার আনিকার হাত দুটি ধরল। এবার আরো জোরে আরো কাছে টেনে নিল। আনিকার মাথা সাগরের বুকে ঠেকে গেল। সে দ্রুত সরতে গেল, কিন্তু সাগর থামিয়ে দিল। আপনাকে চাই মানে চাই, যে কোনো মূল্যে, যে কোনো ঝামেলায়, যে কোনো বাধা পেরিয়ে। শব্দগুলো যেন ছুরি হয়ে আনিকার বুকের মধ্যে ঢুকে যাচ্ছে। সে বুঝতে পারছে ছেলেটা যে রাগী দুষ্টু সেটা ঠিক, কিন্তু তার এই চাওয়া এটা অন্যরকম, ভয়ঙ্করভাবে দৃঢ়। সাগর, আমাকে ছেড়ে দাও, তুমি সীমা পার হচ্ছ। সীমা? আপনার জন্য আমার কোনো সীমা নেই। সে আবার ইচ্ছে করে আনিকার মুখের খুব কাছে ঝুঁকে এলো, এতটাই কাছে যে আনিকার হৃদস্পন্দন হঠাৎ বেড়ে গেল। আপনি যত রাগ করবেন আমি ততই আপনাকে চাইবো, এটা বদলাবে না। দূরে থাকো আমার থেকে, যতই বলি শোনো না। কারণ আপনি যত বলেন দূরে থাকতে, আমি ততই বুঝি যে আপনার কাছেই থাকতে হবে আমাকে। আনিকা রেগে ঝড়ের মতো চলে গেল। তার লম্বা ওড়না পেছনে দুলছিল, আর সাগরের দৃষ্টি তার উপরেই আটকে রইল। দূরে দাঁড়িয়ে সাগর ফিসফিস করল। দেখেন বিয়ান সাহেব, আপনি আমাকে না চাইতে পারেন, আমি তো থামছি না। রাত ঘনিয়ে এসেছে। আনিকার রুমে কেবল একটি ল্যাম্পের হালকা আলো। সে ডেস্কে বসে ফোন হাতে নিয়েছিল। মাথার মধ্যে আজকের দিনের সব ঘটনা ঘুরপাক খাচ্ছিল। সাগরের সাহস, তার চোখে দৃঢ়তা, টান টান কথাগুলো মনটা অস্থির আর রাগের মধ্যে এক অদ্ভুত উত্তেজনা তৈরি করছে। সেই উত্তেজনাকে সামলাতে সামলাতে আনিকা ফোনে সিয়ামের নাম বেছে নিল। কিছু কথা বলতে চাচ্ছি যা আগে কখনো বলা হয়নি। সিয়াম, তুমি বিয়ের প্রস্তাব পাঠাও আমাদের বাড়ি, আমি বিয়ে করব তোমাকে। ফোনের পাশে কিছু সেকেন্ড নীরবতা, তারপর সিয়ামের কণ্ঠ আশ্চর্য ও হালকা রাগ মিশ্রিত। কি হয়েছে? এতদিন তো বিয়ে করতেই চাওনি, এখন হঠাৎ কেন? এত কথা বলো কেন? শুধু পাঠাবে নাকি তাই বলো। ঠিক আছে, আমি বাবা মার সাথে কথা বলেই পাঠাবো, আর ভাবো না, সব ঠিক হবে। আনিকা ফোন রাখলো। চোখের কোণে এক অদ্ভুত শান্তি মিশ্রিত রাগ। সে জানতো এবার সত্যি তার ইচ্ছে অনুযায়ী সব ঠিক হবে। রাত গভীর হয়ে এসেছে। আনিকা নিজের রুমে বিছানায় বসে ফোন চেপে ধরে আজকে দিনের সব ঘটনার খেলা তার মনে ঘুরপাক খাচ্ছে। সাগরের দুষ্ট হাসি, তার সাহস, চোখে সেই অদ্ভুত দৃঢ়তা, সব মিলিয়ে অনিকার মন তখনও অস্থির। ঠিক তখনই ফোনে মেসেজের শব্দ, স্মার্টফোনে লেখা। আমার হওয়ার জন্য প্রস্তুত হন ম্যাডাম, খুব দ্রুত আমার হতে হবে। মেসেজ দেখে আনিকা রেগে গেল। সে তাড়াতাড়ি ফোন হাতে নিয়ে কল ব্যাক করলো সাগরকে। আমি তো আগে সিয়ামকে বিয়ে করব, তুমি চেয়ে চেয়ে দেখো। ইস, আমাদের বিয়ের দাওয়াত সিয়ামকে দিয়েন, বেচারা খেয়ে যাবে। এই ছেলেটা কতই না বেয়াদব, এত সাহস কোথা থেকে পেলো? আমাকে কখনো ফোন দিবে না তুমি? আপনাকে ফোন না দিলে আমি কিভাবে থাকবো? ফোন তো দিতেই হবে। আমি তোমাকে পছন্দ করি না, বোঝো না কেন? ফোন দিয়ে আমার মাথা ঘুরাচ্ছ কেন? সাগরের চোখে এক অন্যরকম দৃঢ়তা, মুখে সেই দুষ্টু হাসি ফুটছে যা আনিকার রাগকে আরো তীব্র করছে। পছন্দ করার দরকার নাই, আমি আদর করব একাই, আপনি পছন্দ করবেন নিজে নিজেই। আনিকা ফোন ধরে মাথা ঘামাচ্ছে, রাগে লাল, কিন্তু ভিতরে অদ্ভুত উত্তেজনা জেগে উঠছে। হাত নিজের মুখের কাছে তুলে নিয়ে বলছে, তুমি কি জানো তুমি কতই না দুষ্টু বেয়াদব? আমি তোমাকে কখনো ক্ষমা করব না। দুষ্টু হয়তো, কিন্তু এই দুষ্টুমি ছাড়া আমি আর কি করব? আপনার রাগ, আপনার অবাক চোখ, সব দেখলেই আমার দিন শুরু হয়। আনিকা ফোন ছুঁড়ে রাখলো, কিন্তু চোখে তার স্ক্রিনের দিকে বারবার ঝাঁপ দিচ্ছে। রাগ, অভিমান আর অদ্ভুত টান, সব মিলিয়ে তার রাত অস্থির। সাগরের এই এক কথা মনে গেঁথে যায়, আমি আদর করব একাই, পছন্দ হবে নিজে নিজেই। কয়েকদিন পরে সকালে আনিকা ঘুম থেকে ওঠে। মনের মধ্যে আজকে দিনটা নিয়ে অদ্ভুত উত্তেজনা। দরজার ঘন্টা বেজে উঠল। আনিকা দরজা খুলতে সামনে দাঁড়িয়ে সিয়ামের বাবা মা সেজেগুজে ভদ্র হাসি মুখে।
আনিকা কেমন আছো? আমরা তোমাকে দেখতে আসলাম। আমি ভালো আছি, ধন্যবাদ। আপনাদের সাথে দেখা করতে পেরে ভালো লাগছে। তোমার কথা অনেক শুনেছি, আজ দেখা হলো, ভালো লাগছে। সিয়াম তোমার কথা বারবার বলেছে। অনিকা লজ্জা ভরা চোখে তাদের দিকে তাকালো। তার মনে হলো আজকের এই দিনটা একটা নতুন অধ্যায়ের শুরু। স্বাগতম, দেখে ভালো লাগছে আপনাদের, ভিতরে আসুন। ধন্যবাদ। আমরা অনেক খুশি যে আনিকার সঙ্গে দেখা করতে পারলাম। ভালোভাবে আপ্যায়ন করা হলো। সাজানো ঘর, সুগন্ধি খাবার, অতিথিদের জন্য সাজানো টেবিল, সবকিছুই নিখুঁত। আনিকা, তুমি একটু এসে অতিথিদের সঙ্গ দাও। আনিকা সপরিবারে অতিথিদের সঙ্গে বসলো। সবার মধ্যে হাসি আলাপ, টুকটাক কথাবার্তা। আনিকার বোন না থাকলেও আজকের দিনটা আনিকার জন্য ভিন্ন রকম অনুভূতি নিয়ে এসেছে। খাওয়া দাওয়ার পর সিয়ামের বাবা মা আনিকার বাবা মার সঙ্গে বসে বিয়ের বিষয়ে আলোচনা করলেন। আমরা আনিকাকে পছন্দ করেছি, সব ঠিক থাকলে বিয়ের দিন ঠিক করতে চাই। অবশ্যই, আমরা খুশি যে সবাই সম্মত। আপনাদের সুবিধা অনুযায়ী দিন ঠিক করতে পারি। ঠিক আছে, তাহলে আমরা দ্রুত সবকিছু ঠিক করি। আনিকা, তোমার সঙ্গে আমাদের আলোচনা হবে। তুমি কি কোনো দিন পছন্দ করো? আনিকা লজ্জা ও উত্তেজনা মিশিয়ে মাথা নেড়ে সম্মতি দিল। সবে হাসলো। এক সপ্তাহের মধ্যে সব প্রস্তুতি সম্পূর্ণ হবে। বিয়ের দিন চূড়ান্ত করা হলো। আজ আনিকার মনে অদ্ভুত উচ্ছ্বাস, হৃদয় যেন আনন্দে ভরে গেছে। ভালোবাসার মানুষকে নিজের করে পাওয়ার আনন্দ, এই অনুভূতি তাকে পুরোপুরি আলোকিত করে তুলেছে। সকালে সিয়ামের মা আনিকাকে ডেকে নিয়ে গেলেন। নরম হাসি মুখে তিনি আনিকার হাত ধরে আংটি বের করলেন। আনিকা, এই আংটি তোমার জন্য। তুমি আমাদের পরিবারের অংশ হয়ে যাচ্ছ। আনিকা আংটি হাতে নিয়ে দাঁড়িয়ে রইল। হৃদয়ের মধ্যে আনন্দ, উত্তেজনা আর একটু লাজ, সব মিলিয়ে চোখে জল উঠে এলো। আজ আমি সত্যি খুব খুশি। ভালোবাসার মানুষকে নিজের করে পাবো, এটা যেন আমার জীবনের সবচেয়ে বড় দিন। সকলের হাসি আর উচ্ছ্বাসের মাঝেও আনিকা মনে মনে ভাবছে এই বিয়ের আংটিটি শুধু আংটি নয়, এটি তার নতুন জীবন, নতুন দায়িত্ব আর ভালোবাসার প্রতিশ্রুতির প্রতীক। আংটি পরানো শেষে সিয়ামের মা হালকা হাসি দিয়ে বললেন, সব ঠিক আছে, আজ থেকে আমাদের আনিকা আমাদের পরিবারেরই অংশ। রাতে খাবারের সময় সাগরের বাড়ির আড্ডা তুমুল হাসি আনন্দে চলছে। আনিকার বোনও পরিবারের সঙ্গে বসে খাচ্ছিল। মা, আনিকার বিয়ে ঠিক হয়ে গেছে। এই কথা শুনতে সাগরের মাথায় ধোঁয়া উঠল। হঠাৎ হাত থেমে গেল। চুলের মধ্যে হাত দিতেই রাগে দম বন্ধ হয়ে আসছে। মাথার ভিতর হাজারো ভাবনা ঘুরছে। কেন এমন হলো? আমি তো চাইছিলাম। খুব ভালো খবর বৌমা, আনিকা তো খুব ভালো মেয়ে। তো ছেলেটা কেমন? চাকরি করে মা, ছেলেটা নাকি বেশ ভালো। সাগর তাড়াতাড়ি খাবার শেষ করলো, চুপচাপ ঘরে চলে গেল। ঘরের দরজা বন্ধ হতে রাগে গা জ্বলছে। মাথার ভিতর কেবল একটাই চিন্তা, আমি কিভাবে এত সহজে হারালাম? ঘরে কোণে বসে সাগর হাতের মুঠি চেপে ধরল। চোখে রাগ, হৃদয়ে দ্বন্দ্ব। মনে মনে ঠিক করলো এই রাগের সমাধান চাই। আর কেবল সময়ের অপেক্ষা নয়, রাত্রির এই অদ্ভুত উত্তেজনা সাগরের মনকে আরও জাগিয়ে তুলল। আনিকার বিয়ে ঠিক হওয়ার খবর তাকে শান্তি দিতে পারল না, বরং আগুনের মতো তার ভেতরে জ্বলে উঠল। সাগর রাগে ঘরে ঢুকে ফোন হাতে নিল। আজকের ঘটনা তার মনকে চোরমার করেছে। এক আঘাতের মতো রাগ ভেতরে জমে আছে। তিনি দ্রুত আনিকার নাম ট্যাপ করলো। আনিকার ফোন ঘরে বাজতে শুরু করলো। হ্যাঁ, কে? আপনার সাহস কিভাবে হয় অন্যকে বিয়ে করার কথা ভাবেন? আমার সব কিছু, আমার মন, আমার ভালোবাসা, আপনি কি ভুলে গেছেন সব? 100 বার করব, তোমার কি? রাগাবে না আমাকে, আমার নিজের মতো থাকতে দাও। এত বড় অন্যায় করতে পারেন না আপনি। আপনাকে হারাতে পারবো না। সব করতে পারি আমি, আমাকে চাপাবে না। বিয়ে ভেঙে দিন, না হলে খুব খারাপ হবে। পাগল হয়ে গেছো নাকি? আমি সিয়ামকে ভালোবাসি, ওকেই বিয়ে করব। আপনি এত তাড়াতাড়ি সবকিছু ভুলতে পারছেন কিভাবে? জীবনে ভালো থাকতে হলে কিছু খারাপ স্মৃতি ভুলে যেতে হয়। বিয়ে না ভাঙলে কপালে আপনার দুঃখ আছে। রাতে নিস্তব্ধতা ভেঙে গেল ফোনে দুজনে কণ্ঠ। সাগর বিছানায় বসা, চোখ লাল, জল শক্ত, আর আনিকার রাগে কাঁপছে। যা পারো করো, তবুও বিয়ে ভাঙতে পারবো না আমি। আমি আসলে কিন্তু খুব খারাপ হবে। আমার বাড়ির আশেপাশে যেন তোমাকে না দেখি। একবার দেখলে কিন্তু নিজেই বিপদে পড়বে।
ওরে বাহ, কথা না শুনলে তো আসতেই হবে। আপনাকে না দেখলে শ্বাসই নিতে পারি না আমি। তুমি এইসব দিয়ে আমাকে ভয় দেখাতে চেও না, আমি তোমাকে পাত্তাই দেই না সাগর। পাত্তা দেন না? ঠিক আছে, কয়দিন পর বুঝবেন সাগরকে পাত্তা না দিলে কি হয়। যা ইচ্ছা করো, আমার সিদ্ধান্ত বদলাবে না। বদলাবেই। আমি না চাইলে আপনি অন্য কারো হতে পারবেন না। বেয়াদব একটা। ফোনের লাইন কেটে গেল, কিন্তু সাগরের চোখে তখন এক ধরনের বিপজ্জনক সিদ্ধান্তের ঝিলিক, যেন সে যা বলছে তা করেই ছাড়বে। বিয়ের আগের রাত, আনিকার ঘরে বিশাল সাজগোজ, সবকিছু উৎসবের মতো, কিন্তু হঠাৎ বাড়ির বাইরে শব্দ। তারপর চোখ বুজে এক মুহূর্ত, আর চোখ খুলতেই আনিকা নিজেকে দেখে সাগরের কাছে, হাত পা শক্ত করে চেপে ধরেছে রাগে। সাগরের মুখে দুষ্টু রাগ মেশানো ঠান্ডা হাসি। সাগর, তোমার সাহস হলো কিভাবে আমাকে তুলে এনেছো? নামাও। আগে বলেছিলাম বিয়ে ভেঙে দিলেন না, এখন পস্তান। এখানে কেন এনেছো আমাকে? কোথায় আনলে আমাকে? এটা কাজী অফিস বেয়ান সাহেব। মানুষ এখানে কেন আসে জানেন তো? বিয়ে করতে। আর আপনাকে আমি বিয়েই করব। ছাড়ো, পাগল নাকি তুমি? তোমাকে বিয়ে করব কোন দুঃখে? দুঃখ না, আপনার ঘাড়ই করবে। আজ বিয়ে হবেই। আপনি চিৎকার করলে বরং রেজিস্ট্রি আরও দ্রুত হবে। সাগরের চোখে আজ অদ্ভুত এক জেদ, যেন তাকে ঠেকানোর সাধ্য কারণ নেই। তুমি পাগল, মানসিক রোগী। আমার পরিবার জানলে। জানুক, আপনাকে আমার ছাড়া আর কারো করতে দেব না। শেষবার বলছি, চুপচাপ ভেতরে চলেন। আনিকার হাত কাঁপছে রাগে ভয়েও, কিন্তু সাগর টেনে নিয়ে যাচ্ছে শক্ত হাতে। কাজী অফিসের দরজা বন্ধ হতেই আনিকার মনে হলো আজ তার জীবনের সবচেয়ে বড় ঝড়টা শুরু হলো। কাজী অফিসের ছোট্ট ঘরটা ফাঁকা, দুজনের শ্বাস, রাগ আর জেদের শব্দে পুরো পরিবেশ থমথমে। সাগর দরজাটা টিপ করে বন্ধ করতেই আনিকা চোখ লাল করে তার দিকে তাকালো। জোর করে বিয়ে করতে চাও কেন? আমার শরীরের লোভে? সাগর ঠিক ওই মুহূর্তেই বিস্ফোরিত হলো। সে আনিকার গাল দুহাতে চেপে ধরল, তবে ব্যথা দেওয়ার মতো নয়, বরং অপমানের জবাব দেওয়ার মতো শক্তিতে। এই কথা আর কখনো বলবেন না। শরীরের লোভ হলে অনেক আগেই করে ফেলতাম, বুঝলেন? আপনিও জানেন আমি চাইলে আপনার বাধা দেওয়ার ক্ষমতা ছিল না। সাগরের চোখে হিংস্র জেদ, কিন্তু তার ভেতরে যে ব্যথা ছিল তা মুখের রাগে চাপা পড়ে গেছে। আনিকার চোখ সরিয়ে নিয়ে রাগে ধাক্কা দিল। ছাড়ো আমাকে, এখন আমার গায়ে হলুদ, সিয়াম অপেক্ষা করছে। এই কথাটা শুনে সাগরের মুখের রাগ ঝড়ের মতো নেমে এলো, তার জল শক্ত হয়ে গেল। লজ্জা করে না অন্যের বউ হয়ে প্রেমিকের জন্য অপেক্ষা করতে? তুমি কে? হ্যাঁ, তোমার কেন কথা শুনতে যাব আমি? আমাকে যেতে দাও। না, আজ না। আজ আপনি কোথাও যাবেন না। যেদিন বলেছিলাম সেদিনই বলা ছিল, আপনাকে আমি ছাড়া আর কারো করতে দেব না। আনিকা দরজার দিকে দৌড়াতেই গেল, সাগর তার হাত টেনে ফিরিয়ে নিল। দুজনের চোখে চোখ আটকে গেল। রাগ, ভয়, আকর্ষণ, অপমান সব মিশে তৈরি হলো একটা অদ্ভুত ঝড়। সাগরের চোখে ভয়ঙ্কর রাগ আর দম বন্ধ করা জেদ। যেতে দাও, সবাই অপেক্ষা করছে আমার জন্য। যেতে পারবেন রেজিস্ট্রি করে বউ হওয়ার পর। কি? কখনো না। সাগর কাগজটা তার সামনে ধরল, তার চোখে একটা বন্য অস্থির ভয়ের মতো কিছু, যে চোখ দেখেও কারোর চিৎকার শুকিয়ে যাবে। দেখুক আনিকা, আমি আপনাকে জোর করব না, কিন্তু যদি সই না করেন আজকের পর আপনার শান্তি থাকবে না, আপনার বিয়ের ঘরও দাঁড়াবে না, কারণ আমি হতে দেব না। অনিকা হতভম্ব, এই ছেলেটা মজা করছে না। তার চোখে এমন যে তার সত্যি ভয় পাইয়ে দেয়। তুমি এতটা নিচে নামলে সাগর? নিচে না, আমি এমন কাউকে হারাতে পারবো না যাকে একটা দিনও না দেখে থাকা যায় না। আপনি বোঝেন না? আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না। একবার সই করে দিন, তারপর চাইলে আমাকে ঘৃণা করে যাবেন, কিন্তু আজ আপনাকে অন্য কারো বউ হতে দেব না। আনিকার বুক ধকধক করছে, রাগ ভয়ে কাঁপুনি একসাথে। সাগর টেবিলের উপর কলমটা রাখলো, 1 ইঞ্চি দূরে এসে দাঁড়ালো। ছোঁয়ার আগে দূরত্ব, সেখানে শুধু নিঃশ্বাসেই অনুভব হয়। সই করুন আনিকা, আপনার জন্য পাগল হয়ে গেছি আমি, আপনাকে হারাতে পারবো না। আনিকা স্থির হয়ে দাঁড়িয়ে রইল, হাত কাঁপছে, চোখে জল এসে গেছে। রাগে, অভিমানে, ভয়তে, নাকি অন্য কিছুতে সে নিজেও জানে না।
আনিকা আবার চলে যেতে নিলেই সাগর কাছে টেনে আনে। ঘরের দরজাটা বন্ধ করতেই বুম করে একটা শব্দ হলো। আনিকা বিরক্ত চোখে তাকালো। যেতে দাও আমাকে সাগর, বাড়িতে সবাই অপেক্ষা করছে, আমি দেরি করতে চাই না। সাগর দরজার সামনে দাঁড়িয়ে বুক শ্বাসে ওঠানামা করছে, চোখ দুটো অদ্ভুত জেদি। যেতে পারবেন, কিন্তু তার আগে এক কাজ করে দেন। রেজিস্ট্রি করে বিয়ে করেন, কাগজে শুধু সইটা দেন। কখনো না। তুমি কে যে তোমার কথা শুনবো? আমি কারোর কথাতে জোর করে বিয়ে করব না। আপনি বুঝতে পারছেন না, আমি আপনাকে ছাড়া থাকতে পারি না আনিকা। তুমি বুঝতে পারছো না আমি সিয়ামকে ভালোবাসি। আর আপনি বুঝতে পারছেন না আমি আপনাকে ভালোবাসি। এতদিন ধরে প্রতিটা মুহূর্তে আপনি সিয়ামের কথা ভাবেন, আর আমি ভাবি শুধু আপনার কথা। তোমার সাথে কথা বলার মানেই নাই, সরে দাঁড়াও। আনিকা পাশ কাটিয়ে বেরোতে যাবে, ঠিক তখন সাগর তার হাত ধরে কাছে টেনে নিল। তারপর হঠাৎ আনিকার ঠোঁটের কাছে মুখ নামিয়ে হালকা কামড়ে থামিয়ে রাখলো। আনিকার শ্বাস আটকে গেল, সে বুঝতে পারছে না কি হচ্ছে। সাগর তার গলায় মুখ ডুবিয়ে হালকা কিস করতে বলল, প্লিজ সোনা, সইটা করে দেন। আপনাকে ছাড়া আমার দম বন্ধ হয়ে আসছে, আমি আর পারছি না। একবার সই করেন, আমি আপনার সব রাগ সামলে নেব। সাগর সরো, এটা ঠিক না। আপনাকে ছাড়া বাঁচতে পারবো না। আমি জানি আপনি রাগ করেন, আমি জোর করছি, কিন্তু কি করব বলেন? আপনি না থাকলে আমার মাথা ঠিক থাকে না। আনিকার বুক ধুকপুক করছে, সে রাগি, সে জেদি, কিন্তু সাগরের কথায় একটা কষ্ট, একটা ভয়, একটা অদ্ভুত ভালোবাসা যা তাকে দুর্বল করে দিল। সাগর আবার মুখ তুলে আনিকার চোখে চাইল। প্লিজ সই করুন, আমি আপনাকে আগলে রাখবো, কারো স্পর্শ লাগতে দেব না। আপনি না বললেই আমি থেমে যাই, কিন্তু আজ প্লিজ আমাকে একবার সুযোগ দেন। আনিকা চোখ বন্ধ করে গভীর শ্বাস নিল। তার মাথা ঘুরে যাচ্ছে, রাগ আছে, অভিমান আছে, কিন্তু ভিতরে কোথাও একটা অদ্ভুত টান তাকে আটকে রাখছে। শেষে ধীরে ধীরে বলল, ঠিক আছে, দাও কাগজ, সই করব। সাগর চমকে গেল, তারপর চোখ জ্বলে উঠল আনন্দে। কাগজটা এগিয়ে দিল কাপা হাতে। আনিকা সই করার সময় সাগর তার হাত দুটো চেপে ধরে ফিসফিস করে বলল, আজ থেকে আপনি শুধু আমার। ঘরের ভিতর নিস্তব্ধতা। টেবিলের ওপর রেজিস্ট্রির কাগজ রাখা, সাদা কাগজে কালো অক্ষর, কিন্তু আনিকার চোখে সব অন্ধকার লাগছে। সাগর কাপা হাতে কলমটা তুলে তার সামনে এগিয়ে দিল। সই করে দিন, আর কিছু চাই না সোনা। আনিকা কোনো কথা বলল না, তার বুক ধুকধুক করছে, হাত কাঁপছে, কিন্তু মুখে সেই স্বাভাবিক রাগী ঠান্ডা অভিব্যক্তি। সে ধীরে ধীরে কলমটা হাতে নিল। সাগর নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে আছে। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, তারপর আনিকা কাগজে সই করে দিল। সাগরের মুখে যেন আলো পড়ে গেল, তার চোখে অদ্ভুত এক স্বস্তি, যেন বছর ধরে বুকের ওপর চাপা কোনো পাথর আজ হলো। এক মুহূর্ত নষ্ট না করে সে দরজা খুলে ডাক দিল, কাজী সাহেব এখন আসেন। কাজী সাহেব দুজন সাক্ষী আর ঘরের বাইরে ছিলেন। তারা ঘরে ঢুকলেন। সাগর তার পাশেই দাঁড়িয়ে, বুকটা গর্বে ভরা, কিন্তু আনিকার দিকে তাকলে তার ভয় হয় আবারও হারিয়ে ফেলবে কিনা। কাজী বই খুলে বসলেন। বিয়ের বাক্য বলো মা, তুমি কি রাজি? আনিকা কোনো শব্দ করল না, একবার চোখ তুলে সাগরের দিকে। সাগর নিঃশব্দে মাথা নোয়ালো, যেন বলছে, আমি আছি, ভয় পেও না, আমি আছি। কন্যা আনিকা, তুমি কি সাগরকে তোমার স্বামী হিসেবে কবুল করেছো? ঘর নিস্তব্ধ, সবাই তাকিয়ে আছে আনিকার দিকে। 2 সেকেন্ড, 3 সেকেন্ড, আর কোনো উপায় নেই। রাগে গলা কাঁপি, ঠোঁট শক্ত হয়ে চোখ পলক না ফেলে। কবুল। কবুল করেছো? কবুল। কবুল করেছো? কবুল। সাগরে বুক ধক করে উঠল। সে হাত দুটি জোর করে আল্লাহর দিকে তাকিয়ে বলল, আলহামদুলিল্লাহ, আজকে আমার পৃথিবী পূর্ণ হলো। বিয়ে সম্পূর্ণ। কি হলো, কথা বলবেন না? আনিকা মাথা নাড়ল। সে কথা বলবে না, আজ গলা থেকে শব্দ উঠবেই না। সাগর আস্তে কাছে এলো, তার সামনে দাঁড়িয়ে নরম গলায় বলল, আজ থেকে আপনি আমার বউ, কিন্তু কথা না বললেও রাগ করব না। আপনার সময় লাগলে অপেক্ষা করব, আপনাকে কষ্ট দেব না, শুধু থাকেন আমার পাশে। আনিকা মুখ ফিরিয়ে নিল, তবু চোখের কোণে সামান্য কাঁপুনি, যেন ভেতরে ভেতরে কিছু ভেঙে পড়ছে। সাগর চুপচাপ দাঁড়িয়ে থাকলো। বইয়ের নীরবতায় তার সবচেয়ে বড় ভয়
আর সবচেয়ে বড় পরীক্ষা। বিয়ে শেষ হতেই সাগর আনিকার হাত শক্ত করে ধরে টেনে বের করলো। আনিকা কোনো কথা বলছে না, চোখ দুইটা লাল, ঠোঁট কামড়ে রেখেছে, মনে হচ্ছে এখনই বিস্ফোরণ হবে। গাড়িতে উঠতেই আনিকা ঝাঁকিয়ে হাত ছাড়িয়ে নিল। সাগর শুধু একবার তাকালো, মুখে কোনো রাগ নেই, শুধু ভয়, যেন সে ভাবছে এ পর্যন্ত আসে কি ভুল হলো। গাড়ি থামতেই দুজন নেমে আনিকাদের বাড়ির সামনে দাঁড়ালো। বাড়িতে আলো, কোলাহল, হাসির শব্দ, সবই আজ গায়ে হলুদের জন্য। দরজা খোলার সাথে সাথেই, আরে আনিকা, কই ছিলি এতক্ষণ? সবাই তো অপেক্ষা করছে তোকে হলুদ দেওয়ার জন্য। সিয়ামও এসে গেছে। কি হলো, ফোন ধরছিলে না কেন? সিয়াম তো বারবার জিজ্ঞেস করছে। আনিকা মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। আর সে কাউকে কিছু বলতে পারছে না, তার মুখ একদম জমে গেছে রাগে, কষ্টে, অপমানে। তখনই সাগর সামনে এসে দাঁড়ালো। আন্টি, সবাই শুনেন, আমরা বিয়ে করেছি। কি কি বললে তুমি? কি আজগুবি কথা বলছো তুমি সাগর? হলুদের দিন মজা করছো? মজা করব কেন, সত্যি বলছি, আজ রেজিস্ট্রি করে বিয়ে হয়েছে। সবার চোখ আনিকার দিকে। আনিকা কোনো কথা বলছে না, শুধু দাঁড়িয়ে আছে ঠান্ডা, শক্ত, নিষ্প্রিয় মুখে, চোখে লুকানো ঝড়, তবুও কিছুই বলে না। ঠিক তখনই সিয়াম এগিয়ে আসে, চোখ লাল, মুখ ভারী। এসব কি? আপনি মজা করছেন নাকি অসুস্থ? আনিকার সাথে আমার 3 বছরের সম্পর্ক, ও আপনাকে বিয়ে করবে কেন? সম্পর্ক আপনার ছিল, কিন্তু বিয়ে আমার হয়েছে। ডকুমেন্ট, কাজী, সাক্ষী সব আছে। আমরা স্বামী স্ত্রী, এটা সত্যি। আনিকা, কিছু বলো, বলো এটা মিথ্যে? তুমি আমাকে এত ভালোবেসে হঠাৎ অন্যকে বিয়ে করবে? আনিকা মাথা নিচু করে দাঁড়িয়ে রইল, শব্দ বের হলো না তার মুখ থেকে। চোখের কোণে জমে থাকা জলটুকু সে শক্ত হয়ে আটকে রাখলো। শ্যাম স্তব্ধ, তারপর কাপা গলায় বলল, তুমি সত্যি বিয়ে করেছো? হ্যাঁ। শ্যাম এক ধাক্কায় পেছনে সরে গেল, মনে হলো তার পৃথিবী থেমে গেছে। সাগর এগিয়ে এসে দৃঢ় কণ্ঠে বলল, আনিকাকে দয়া করে চাপ দেবেন না, ও ক্লান্ত। আজ থেকে ও আমার বউ, ওকে আমি নিয়ে যাচ্ছি। আগে একটু শান্ত হতে দিন। তুমি আমাদের মান সম্মান নষ্ট করেছো না জানিয়ে। আঙ্কেল, আনিকা অপরাধ কিছু করেনি, আমি জোর করিনি, শুধু তাকে ফিরে পেতে লড়েছি। সবাই হতবাক দাঁড়িয়ে, কেউ কথা বলতে পারছে না। শ্যাম নিঃশব্দে পেছনে সরে গেল, চোখের জল আটকাতে ব্যর্থ হয়ে বাইরে বেরিয়ে গেল। অতঃপর সাগর নিঃশব্দে হাত বাড়ালো। আনিকা, চলো। আনিকা চোখ বন্ধ করলো এক মুহূর্ত, তারপর ধীরে ধীরে সাগরের পাশে গিয়ে দাঁড়ালো। কোনো হাসি নেই, কোনো স্বস্তি নেই, শুধু নিরুপায় নীরবতা। বাড়ির সবাই যেন পাথর হয়ে তাকিয়ে রইল, যেন এই মুহূর্তে কেউই বিশ্বাস করতে পারছে না সাগর আনিকার হাত ধরে বেরিয়ে গেল। আর তাদের পিছনে শুধু নিস্তব্ধতা। বাড়ির গেট খুলতে ভিতরে সবার উত্তেজিত পায়ের শব্দ শোনা গেল। সাগর আনিকাকে নিয়ে ঢুকতে ড্রয়িং রুমে দাঁড়িয়ে থাকা সাগরের মা এক ঝটকায় উঠে দাঁড়ালেন, মুখ কালো, চোখ লাল, রাগে হাত কাঁপছে। সাগর, এটা কি শুনছি? সত্যি সত্যি বিয়ে করেছিস? সাগর মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলো। আনিকা তার পিছনে নিঃশব্দ, ঠোঁট কামড়ে ধরা, মনে হয় শরীরটা জমে গেছে। তুই আনিকাকে বিয়ে করেছিস? আজকে ওর গায়ে হলুদ ছিল, একবারও ভাবলি না তুই কি করছিস? মা, সরি, আমার আর কিছু করার ছিল না। কিছু করার ছিল না? তুই জানতিস না আজ ওর গায়ে হলুদ? ওদের বাড়ির মান সম্মান এভাবে নষ্ট করে আসলি কেন সাগর? যদি আনিকাকে এত পছন্দই ছিল আগে বললি না কেন? এমন লুকিয়ে লুকিয়ে কাজ করতে হলো? সাগর কিছু বলার আগেই মা আবার ঝড়ের মতো শুরু করলেন। তোর ভাবি ফোন করে কাঁদছে, লোকজন নিয়ে তারা ঘর সাজিয়ে রেখেছিল। ওদের বাড়িতে কি অবস্থা জানিস? তোর কারণে আনিকার আব্বার মাথার হেট হয়ে গেছে। মা, ভুল হয়েছে, তবে আমি ওকে হারাতে পারতাম না, তাই বলে তুই হলুদের দিন এইভাবে মেয়েকে তুলে বিয়ে করবি? এটা আমি তোর থেকে কোনোদিন আশা করি নাই সাগর। চারিদিক নিঃশব্দ, সাগরের কানে যেন শব্দ ঢুকছে না। সে শুধু আনিকার আহত চোখটাই অনুভব করছে। সামনে দাঁড়িয়ে থাকা আনিকা চুপচাপ, তার চোখে জল নেই, কিন্তু অপমানে কাটা গেঁথে আছে। মা আরও কিছু বলতে যাবেন, ঠিক তখনই সাগর ধীরে ধীরে আনিকার হাত ধরল। তার শ্বাস ভারী, গলায় চাপা রাগ আর ভয়। মা, পরে কথা বলি। আনিকা ক্লান্ত, ওকে আগে রুমে নিতে হবে।
মা হতবাক চোখে তাকিয়ে থাকলেন। এই প্রথম সাগর নিজের সিদ্ধান্তে এমন কঠিন দাঁড়ালো। সাগর কোনো উত্তরের অপেক্ষা না করে আনিকার হাত শক্ত করে ধরে তাকে নিয়ে সোজা নিজের ঘরের দিকে হাঁটা দিল। সারবাড়ি নিস্তব্ধ, যেন সবাই শুধু দুজনের পায়ের শব্দ শুনছে। রুমের দরজা বন্ধ হতেই টুপ করে আনিকার হাত সাগরের হাত থেকে সরে গেল। সে দূরে গিয়ে দাঁড়ালো। মুখ ঘুরিয়ে সাগর নিঃশব্দে তাকে দেখল। তার চোখে রাগ, কষ্ট, অপমান একসাথে ঝড়ের মতো ঘুরছে। কিন্তু সাগরের মুখে একটাই কথা, তুমি রাগ করো, ঘৃণা করো, কিন্তু আজ তোমাকে ছাড়া ফেরা আমার পক্ষে সম্ভব ছিল না। আনিকা আর এক সেকেন্ডও নিজেকে থামাতে পারল না। রাগে, কষ্টে, অপমানে তার বুক হাঁপিয়ে উঠেছে। সে ঝটকা দিয়ে সাগরের দিকে ঘুরে তাকালো। তারপর সাগরের শার্টের কলার শক্ত করে দুহাতে চেপে ধরে তুলে টেনে নেয় নিজের সামনে। এমনটা কেন করলে? হ্যাঁ, একবারও ভেবেছো আমার কথা? সিয়াম কত কষ্ট পেয়েছে জানো? আমার বাবা মা, তারা মানুষকে মুখ দেখাবে কিভাবে? তার চোখ লাল, নিঃশ্বাস ভারী। এক মুহূর্তে মনে হয় সে সাগরকে সত্যি সত্যি আঘাত করে বসবে। সাগর স্থবির, চোখে অপরাধবোধ নেই, বরং এক অদ্ভুত জেদ আর টান। কিছু কিছু ক্ষেত্রে স্বার্থপর হতে হয় আনিকা, না হলে মানুষ নিজের জীবন থেকে নিজের সুখ হারিয়ে ফেলে। তোমার সুখের জন্য তুমি সবাইকে কষ্ট দিলে। আমার জন্য আমার ঘরের লোকজন অপেক্ষা করছিল। আমার হলুদ, আমার বাবা মা, তুমি একবারও ভাবলে না? আমি ভেবেছি, খুব ভেবেছি, ঠিক তাই তোমাকে হারাতে চাইনি। একবার যদি তুমি অন্য কারো হয়ে যেতে, আমি কখনো নিজেকে ক্ষমা করতে পারতাম না। তুমি এত স্বার্থপর। তুমি তুমি শুধু নিজেরটাই ভাবো। আমার ইচ্ছে, অনিচ্ছে, আমার কথা কিছুই তোমার কাছে মূল্য নেই। সাগর ধীরে হাত তুলে তার হাত দুটো কলার থেকে আলগা করলো। একটু নিচু স্বরে বলল, আপনি ফ্রেশ হয়ে আসুন, অনেক ক্লান্ত হয়ে গেছেন। আনিকা চোখ বড় করে তাকালো। মনে হচ্ছে কাকে কথা বলছে সে বুঝতে পারছে না। আমি কিছুই করব না। তুমি এক্ষুনি এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে দূর হও। ঠিক আছে, দূরে যাচ্ছি, কিন্তু যেদিকেই যাই তোমার থেকে দূরে থাকাটা আমার পক্ষে সম্ভব না আনিকা। এ কথা বলে সাগর ধীরে দরজার দিকে হাঁটা দিল। দরজার কাছে পৌঁছে একটু থমকালো, তারপর আস্তে করে দরজা খুলে বাইরে বেরিয়ে গেল। দরজা বন্ধ হতেই রুমে শুধু আনিকার ভারী নিঃশ্বাস আর ধুকপুক করা হৃদস্পন্দন। সে বিছানায় বসে পড়ে মাথার দুপাশ চেপে ধরল। এটা কি হলো আমার জীবনে? কিভাবে? কেন? রুমের নিস্তব্ধতায় তার চোখ ভরে উঠল, কিন্তু সে কান্না আটকে রাখে, কারণ কাদার থেকেও বেশি রাগ জমে আছে তার বুক ভর্তি। আনিকা রাগে ক্ষোভে পুরো ঘর অস্থির করে হাঁটছে, চোখে পানি জমে আছে, কিন্তু সে অভিমান চেপে রাখতে চায়। ঠিক তখনই দরজায় ধীরে ধীরে নখ শোনা গেল। দরজা খুলে ভেতরে ঢুকলেন সাগরের মা, মুখে চিন্তার ছাপ, হাতে একটা প্লেট, সামান্য ভাত আর ডাল। তিনি খুব নরম গলেই বললেন, কিছু খেয়ে নাও মা, সারাদিন কিছু মুখে দাওনি। খালি পেটে এভাবে রাগ চিন্তা সহ্য হয় না। খেতে চাই না আন্টি, দয়া করে আমাকে একা থাকতে দিন। সাগরের মা চেয়ার টেনে তার কাছে বসলেন। নিজের মেয়ের মতো মুখে হাত রেখে বললেন, মা, সাগর কি তোমাকে জোর করে বিয়ে করেছে? এবার আনিকার ভিতরের আগুন একদম ফেটে পড়ল, চোখে পানি, গলায় কাঁপুনি। হ্যাঁ, জোর করেই বিয়ে করেছে। তুলে নিয়ে গেছে আমাকে। একবারও ভাবলো না কেউ কি ভাববে। ভাবলো না আমার বাবা মা, আমার বোন, এমনকি আমি সিয়ামকে ভালোবাসি সেটাও অমানুষটার মাথায় ঢুকলো না। এ কথা বলি সে চোয়াল শক্ত করে কাঁদতে লাগলো। সাগরের মা ধীরে ধীরে তার মাথায় হাত বুলিয়ে দিলেন, চোখে দুঃখ কিন্তু কণ্ঠে অদ্ভুত শান্তি। কান্না করো না মা, আমি জানি আজকে তোমার পৃথিবী থমকে গেছে, কিন্তু যা হবার হয়ে গেছে। এখন চাইলে আর কিছু বদলাতে পারবে না। নিজেকে একটু সামলাও মা। আমি পারছি না শান্ত থাকতে আন্টি। আমার সব স্বপ্ন শেষ হয়ে গেল, সব কিছু ভেঙে গেল। সাগরের মা তার হাত ধরে নিজের দিকে টেনে নিলেন, একটা মায়ের মতো শক্ত আলিঙ্গনে জড়িয়ে ধরে বললেন, মা, জীবন কারোর জন্য থেমে থাকে না। আজ যা কষ্ট, কাল সেটা জায়গা দেবে শান্তিকে। তুমি আগে ফ্রেশ হয়ে নাও, তারপর শান্ত মনে কথা বলবে, তোমার ভালো লাগবে। আনিকা চোখ মুছে নিল। অভিমান এখনো আছে, রাগও আছে, কিন্তু সাগরের মায়ের স্নেহে তার বুকটা একটু নরম হয়ে এলো। সে ধীরে মাথা নেড়ে বলল, ঠিক আছে, যাচ্ছি। সাগরের মা আরেকবার মাথায় হাত বুলিয়ে দিয়ে বের হয়ে গেলেন।
দরজা বন্ধ হতেই আনিকা আয়নার সামনে দাঁড়ালো, চোখে নিজের ভাঙ্গা জোড়া প্রতিচ্ছবি দেখলো। হালকা দীর্ঘশ্বাস ফেলে ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে ঢুকে গেল। আনিকা ফ্রেশ হয়ে এসে আয়নার সামনে শেষবারের মতো মুখটা মুছে নিল। চোখ লাল, নাক লাল, কান্না যে থামিনি সেটা যে কেউই দেখলেই বুঝবে। তবু খাবারটা নিয়ে চুপচাপ বসে খেতে লাগলো। সাগর দরজার ফ্রেমে হেলান দিয়ে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে দেখছিল তাকে। মুখে একরকম ক্লান্তি, সঙ্গে অপরাধবোধ মিশে আছে। অবশেষে ধীরে ধীরে এগিয়ে এসে আনিকার সামনে বসলো। একাই খাবে? আমাকে একটু দাও, আমিও তো কিছু খাইনি। তোমাকে মনে হয় বিষ দেই। সত্যি বলছি, আমি কিছুই খাইনি। যাও গিয়ে খেয়ে আসো। আমার কাছে এসে বলছো কেন? তোমার হাতের খাবারটাই খেতে চাই। বিষ ছাড়া তোমাকে অন্য কিছু খাওয়াতে রাজি না আমি। তুমি যদি আমাকে বিশ্ব দাও, বিশ্বাস করো আনিকা, হাসি মুখেই সেটা খাবো। আনিকা থমকে গেল। চোখের কোণে জমে থাকা জল ভেঙে পড়ে বাটির গায়ে। সাগরের কণ্ঠটা আরো গভীর হলো। কারণ তুমি ছাড়া আর কেউ যদি আমাকে বাঁচিয়েও রাখে আমি বাঁচব না। আর তুমি যদি মেরে ফেলতে চাও তাও মেনে নেব। তোমার এই নাটক আমার সামনে চলবে না। তুমি রাগ করো, চিৎকার করো, আমি মানছি, কিন্তু খাবারটা মুখে তুলে দাও প্লিজ। তোমার সাথে আমি কিছুই করতে চাই না সাগর। আমার জীবন সবকিছু নষ্ট করে দিয়েছো তুমি। সাগর ধীরে ধীরে হাত বাড়ালো তার হাতে থাকা চামচে, আলতো করে আঙ্গুল ছুঁয়ে দিল। আনিকা, আমি জানি তুমি আমাকে এখন ঘৃণা করো, কিন্তু একদিন তুমি বুঝবে আমি তোমাকে হারাবার ভয়েই সব করেছি। সত্যি, একটা দিনও তোমাকে ছাড়া ভাবতে পারিনি। ভয় ছিল? আমার বাবা মায়ের মান সম্মান, সিয়ামের 3 বছরের সম্পর্ক, তাদের কষ্ট, সেটা কি একবারও মনে এলো না? মনে হয়েছিল, কিন্তু তখন তোমাকে হারানোর ভয়টাই সব ভুলিয়ে দিয়েছিল। দরজার বাইরে সাগরে মা থমকে দাঁড়িয়ে সব শুনছিলেন। ভিতরে থাকা টানাপোড়েনটা স্পষ্ট বুঝতে পারছিলেন। তিনি ভিতর এসে নরম স্বরে বললেন, আনিকা মা, রাগ করো না, খেয়ে নাও, তোমরা দুজনেই ক্লান্ত। আনিকা নিঃশ্বাস বন্ধ করে চুপ করে রইল। সাগরে মা এগিয়ে এসে মাথায় আলতো হাত রাখলেন। বৌমা, জীবন একদিনেই বদলায় না। সাগর ভুল করেছে ঠিক, কিন্তু তুমি এখন যা সিদ্ধান্ত নেবে ওটাই তোমাদের ভবিষ্যৎ ঠিক করবে। আমি এখন কিছু ভাবতে পারছি না, একা থাকতে দিন আমাকে। সাগর তাকিয়ে থাকে তার দিকে, একটা শব্দ আর মুখ দিয়ে বের করে না। সাগরের মা সাগরকে ইশারা করে বের হতে বললেন। সাগর যাওয়ার সময়ও আনিকার দিকে তাকিয়ে রইল। তার চোখে একটাই কথা, তোমার রাগ, ঘৃণা সবই আমি সহ্য করব। দরজাটা চুপচাপ বন্ধ হয়ে গেল। রুমে শুধু আনিকার নিঃশ্বাস আর রাগের ভারী নীরবতা। রাত প্রায় 11টা ছুঁই ছুঁই। সাগর এখনো রুমে ফেরেনি। ঘরের এক কোণে সাদা বাতির আলোয় বসে আনিকা বারবার কাপা হাতে ফোনটা আনলক করছিল। চোখ দুইটা টলমলো, ভেতরটা অস্থির, যেন বুকের ভেতর আগুন জ্বলছে। অবশেষে আর সহ্য করতে না পেরে সিয়ামের নামটা চাপ দিল। দুবার রিং বাজতেই সিয়াম ধরল। হ্যালো আনিকা, তুমি ফোন কেন দিয়েছো? সিয়াম, প্লিজ প্লিজ বিশ্বাস করো, আমি সাগরকে বিয়ে করতে চাইনি। ও আমাকে জোর করে তুলে নিয়ে গেছে, জোর করেই বিয়ে করিয়েছে। তাহলে তুমি সবার সামনে বললে না কেন? একবারও বললে না তুমি কারোর সামনে যে তোমাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে? কিভাবে বলতাম? বাড়ি ভর্তি মানুষ, আত্মীয় স্বজন। আমার বাবা মায়ের মুখে এমনিতেই ছোট হয়ে গেছে, তার উপর যদি বলতাম আমাকে তুলে নিয়ে বিয়ে করেছে, তাহলে মানুষ ছিছি করত। তাই আমি কিছু বলতে পারিনি। সিয়াম, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। তুমি কি আমার কাছে ফিরে আসতে চাও? হ্যাঁ, আমি সাগরের সাথে থাকতে চাই না। আমি ওকে পছন্দ করি না, ভালোবাসি না। আমি কিভাবে ওর সাথে থাকবো? আমি তোমার কাছে ফিরে আসতে চাই। এই মুহূর্তে দরজাটা জোরে খুলে গেল। সাগর দাঁড়িয়ে আছে, চোখ লাল, চোয়াল শক্ত, নিঃশ্বাস ভারী। এ যেন পুরো মানুষটা রাগে পুড়ে কয়লা হয়ে আছে। 1 সেকেন্ড তাকিয়ে থেকে সাগর জট করে এগিয়ে এসে আনিকার হাত থেকে ফোনটা ছিনিয়ে মাটিতে ছুঁড়ে মারল। ফোনটা ভেঙে কয়েক টুকরো হয়ে গেল। আনিকা চমকে উঠে দাঁড়ালো। সাগর, তুমি? শুধু তুমি থেকো। এত বড় সাহস তোমার কি করে হলো? আমাকে ছেড়ে চলে যেতে চাও? আমার বউ হয়ে অন্য ছেলের কাছে ফিরতে চাইছো? খবরদার, আমাকে ছুবে না, একদম না। সাগরের চোখে আগুন। সে এগিয়ে এসে আনিকাকে দেওয়ালের সাথে চেপে ধরল। টাচ করতে না, কিন্তু আমি পারছি না তোমাকে না ছুঁয়ে থাকতে। যে অপরাধটা তুমি করেছো তার শাস্তি না দিয়ে থাকতে পারছি না। ছাড়ো সাগর, হাত ছাড়ো, একটুও কাছে আসবে না।
তুমি জানতে চাও টাচ কাকে বলে? আজ দেখাবে আমি। আনিকার শ্বাস আটকে গেল, হাত পা ঠান্ডা হয়ে গেল ভয় আর রাগে। সে সাগরকে ধাক্কা দিল। আমি তোমাকে ঘৃণা করি। ঘৃণা করো, রাগ করো, চিৎকার করো, কিন্তু মনে রাখবে তুমি আমার বউ। তোমাকে কেউ নিতে পারবে না, কারো কাছে ফিরতেও দিব না। রুমের ভেতর নীরবতা, দুজনের শ্বাস প্রশ্বাস মিলেমিশে ভারী হয়ে আছে। বাইরের বাতাস যেন থমকে গেছে। সাগর রুমে ঢুকে ফোন ছুঁড়ে ফেলার পর ঘরের ভেতর এক ধরনের ঝড় বয়ে যাচ্ছিল। আনিকা দেওয়াল ঘেঁষে দাঁড়িয়ে, চোখে জল আর রাগ। আর সাগর ঠিক সামনে আগুনের মতো দাঁড়িয়ে। এক মুহূর্তে সে কোনো কথা বলল না। তারপর হঠাৎ এগিয়ে এসে আনিকাকে আঁকড়ে ধরে কোলে তুলে নিল। আনিকা চমকে উঠল। ঘৃণা করি? সাগর নামাও, কি করছো তুমি? কোনো কথা না বলে সাগর তাকে বিছানায় শুইয়ে দিল। তার হাত দুটো কম্পমান, চোখে দহন, কিন্তু আঁচনে শক্ত যতই থাকুক, ধরাটা ছিল সাবধানে, নরম ভাবে। আনিকা উঠে বসতেই চাইতেই সাগর হাত বাড়িয়ে তাকে ঠেকিয়ে দিল। নড়বে না, আজ কথা শুনবে তুমি। তারপর সাগর ঝুঁকিয়ে এলো, কিন্তু গলায় মুখ ডোবানোর আগেই আনিকাকে তাকিয়ে থাকতে দেখে থেমে গেল এক মুহূর্তেও। সাগরের কণ্ঠ গভীর, ঘন রাগে কাঁপছে। তুমি ভাবছো তোমাকে ছাড়া আমি থাকতে পারবো? তুমি অন্য কারো কাছে ফিরবে, এটাও ভাবতে পারো? ছাড়ো, ভালো হবে না তোমার। এভাবে জোর করে কিছু করতে পারবে না। সাগর চোখ বন্ধ করে নিঃশ্বাস ফেল। তারপর ধীরে ধীরে আনিকার মুখের খুব কাছে এসে ফিসফিস করলো। টাচ দেখাতে চেয়েছিলাম, কিন্তু তোমাকে কাঁদিয়ে ভয় দেখিয়ে নয়। আমি তোমার স্বামী, ভালোবাসার অধিকার আছে আমার, কিন্তু জোর করার অধিকার নেই। আনিকা থমকে গেল। সাগরের রাগের নিচে লুকানো ভাঙ্গা গলাটা সে প্রথমবার শুনল। সাগর নিচু গলায় বলল, তুমি না চাইলে আমি তোমার কাছে আসবো না, কিন্তু প্লিজ আমাকে এমন কথা আর বলো না যে তুমি চলে যাবে। তুমি আমার না, এটাই ভাবতেই যেন শ্বাস বন্ধ হয়ে যায়। আনিকাও ধীরে ধীরে তার রাগ কমাতে পারল না। তবু বুকের ভেতরটা আলগা হয়ে এলো। তবুও কঠিন গলায় বলল, আমি এখনো রেগে আছি। তুমি আমাকে যেভাবে তুলে এনেছিলে সেটা ভুল ছিল। আমি কাউকে ভয় পাই না, তোমাকেও না। জানি তোমার রাগটাই আমাকে শেষ করে দিচ্ছে। সে হাত বাড়ালো, কিন্তু ছোঁয়ার আগে থেমে গেল, একদম আনিকার সম্মতির অপেক্ষা করে। আনিকা থমকে বলল, অতটা কাছে এসো না। কথা বলতে চাইলে দূর থেকে বলো। সাগর মাথা নিচু করলো, দূরে গিয়ে বসে পড়ল, কিন্তু চোখ আনিকার উপরই আটকে আছে। রুমে এক অদ্ভুত নীরবতা, রাগ আর ভালোবাসা মিশ্র গন্ধ। দুজন কথা খুঁজে পাচ্ছে না, তবু দুজনের হৃৎপিণ্ড একই ছন্দে ধুকপুক করছে। রুমে এখনো চাপা উত্তেজনা। আনিকা রাগে দুঃখে এক কোণে চুপ করে বসে আছে। সাগর দূর থেকে তাকে দেখছে। চোখে রাগের আগুন নেই, বদলে একটা অদ্ভুত কোমলতা। ধীরে সাগর উঠে এসে টেবিলের লাইটটা কমিয়ে দিল। রাত গভীর হয়ে এসেছে। অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো এখন। তুমি কি বাইরে শোবা নাকি? বাইরে? আমি কি কোনো অতিথি? অবশ্যই বিছানায় শুব। আমি তোমার সাথে এক বিছানায় একসাথে থাকতে পারবো না, দূরে শুবে। বউ ছাড়া থাকতে পারবো না আমি। আর যেটুকু তোমাকে আদর না করে তোমার ইচ্ছাকে সম্মান দেখিয়ে ছেড়ে দিচ্ছি, এটাই তো অনেক বড় ত্যাগ আমার জন্য। তোমার এই ডায়লগ আমার কাছে চলবে না। আমি আলাদা ঘুমাবো, তুমি দূরে যাও। আলাদা শোয়া? ওটা আমার পক্ষে সম্ভব না আনিকা। এখানে একটাই বিছানা, আর তোমার স্বামী হিসেবে আমি তোমার কাছে থাকতে চাই। শুধু পাশে থাকবো, আর কিছুই করব না। কথাগুলো বলে সাগর বিছানার বাম পাশে উঠে বসলো, কম্বল টেনে নিল, কিন্তু আনিকার দিকে একবারও হাত বাড়ালো না। শুধু তাকালো সেই গভীর নরম আকুল দৃষ্টিটা নিয়ে। আনিকার বুক ধুকপুক করে উঠল। এই ছেলেটাকে বোঝা যায় না, কখনো পাগলের মতো রাগী, আবার কখনো এমন নরম। এইভাবে তাকানো বন্ধ করো। আমাকে না দেখলে কি তোমার ঘুম আসে না? তোমাকে দেখলে ঘুম নয়, মন শান্ত হয়। ভয় হয় তুমি আবার বলবে আমাকে ছেড়ে চলে যাবে, তাই চোখ সরাতে পারি না। আনিকা মুখ ফিরিয়ে কম্বল গায়ে দিল। রাগ দেখাতে চাইল, কিন্তু গলার ভেতরটা কেমন নরম হয়ে এলো। ধীরে বিছানার ডান পাশে শুয়ে বলল, কথা না বলে ঘুমাও, রাত বেশি হয়েছে। শুভরাত্রি আমার রাগী বউ। আনিকার কানে কথা ঢোকার সাথে সাথেই বুকটা হালকা কেঁপে উঠল। চোখ বন্ধ করলো, তবু মনে মনে স্বীকার করতে হলো, রাগ যতই থাকুক এই মানুষের কথা গায়ে কেমন সহজে লেগে যায়। রুমে অন্ধকার নেমে এসেছে, হালকা টেবিল ল্যাম্পটা জ্বলে আছে শুধু। আনিকা রাগ চেপে অন্যদিকে মুখ ফিরিয়ে শুয়ে আছে, চোখ বন্ধ করলেও ঘুম আসছে না। এদিকে সাগর চুপচাপ শুয়ে আছে, কিন্তু তার দৃষ্টি এক মুহূর্তের জন্য আনিকা থেকে সরছে না।
চোখে অদ্ভুত মায়া আর দখলদারিত্বের এক অদ্ভুত মিশ্রণ। অনেকক্ষণ পর বিরক্ত হয়ে আনিকা হঠাৎ ঘুরে পড়ল। এভাবে তাকিয়ে আছো কেন? চোখ বন্ধ করতে পারো না? তাতে কি, তুমি ঘুমাও। আনিকা রেগে উঠে শুয়ে পড়ল আরো শক্ত হয়ে, মনে হচ্ছে রাগে শরীরটাই গরম হয়ে গেছে। এইভাবে কেউ তাকিয়ে থাকলে কি ঘুমানো যায়? মানুষকে একটু মানসিক শান্তি দাও। তোমাকে তো আদর করছি না, তাও ঘুমাতে পারছো না? আদর করলে কি করবে বলো দেখি? কথাটা শোনা মাত্রই আনিকার মুখ লাল হয়ে গেল রাগে লজ্জায়, বিরক্তিতে সব মিশে একাকার। আনিকা তেড়ে উঠে বলল, তোমার মাথা খারাপ নাকি? সব সময় আদরের কথা মাথায় ঘুরে তোমার? চুপ করে শুয়ে থাকো, নয়তো বাইরে গিয়ে ঘুমাবো। সাগর হালকা হাসলো, কিন্তু এবার আর উত্তেজিত কথা বলল না, বরং একটু নরম হয়ে কাছে এগিয়ে এলো। তোমার দিকে না তাকালে ঘুম আসে না আনিকা? তুমি রাগ করো, চিৎকার করো, তবু তোমাকে দেখলেই মন শান্ত হয়। তোমাকে ছাড়া ঘুম আসে না আমার। আনিকা সংলাপ শুনে থমকে গেল। মনে হলো গলার ভেতর কেমন হালকা কাঁপুনি, কিন্তু সে দ্রুত নিজেকে সামলালো। মাথা ঘুরিয়ে আবার কম্বল গায়ে নিল। নাটক বাদ দাও সাগর, রাত অনেক, ঘুমাও। আমাকে আর বিরক্ত করো না। আচ্ছা, বিরক্ত করব না, শুধু পাশে থাকবো। তারপর সত্যি চুপচাপ শুয়ে পড়ল। কোনো শব্দ নেই, কোনো স্পর্শ নেই, তবু তার উষ্ণ দৃষ্টি আনিকাকে অস্থির করে তুলছে। আনিকা চোখ বন্ধ করলো, কিন্তু বুকের ভেতর অদ্ভুত কাঁপুনি থামছে না। রাগ যতই থাকুক, সাগরের কথাগুলো কানে বাজতেই থাকে। তোমার দিকে না তাকালে ঘুম আসে না। সকালবেলায় আলো ফুটেছে। আনিকা তখনও রাগে অপমানে অঘটনের কালো রাতে ডুবে আছে, কিন্তু হঠাৎ দরজায় জোর নক। আনিকা ওঠ, দরজা খোল। আনিকা ঘুম ভাঙতে ভয় পেয়ে দ্রুত উঠে বসলো। চুল এলোমেলো, চোখ ফুলে আছে, রাতে কান্নার চাপে। দ্রুত দরজা খুলতেই বোন তেরে ঢুকে এলো। এত বড় কাণ্ড ঘটালি কেন তুই? এই বিয়ের নাটকটা করতে আমাদের বাড়িটাকেই বেছে নিতে হলো। আমি কিছু করিনি যাতে আমাকে দোষ দাও। যে করেছে তাকে বলো। ওরা কিছু বলার আগে সাগর পাশের বিছানা থেকে উঠে কাছে এলো। চুল এলোমেলো, চোখে রাতের আগুন তখনও জ্বলছে। ভাবি, ওকে দোষ দিয়ে লাভ নাই, সব দোষ আমার। আমি ওকে তুলে এনে বিয়ে করেছি। তোকে বিয়ে করতে হলে আমাদের বললেই তো বিয়ে দিতাম। এভাবে মান সম্মান ডুবালি কেন? কখনোই দিতেন না ভাবি, কারণ আনিকা নিজেই করতো না, কারণ সে সিয়ামকে ভালোবাসে। হ্যাঁ ভালোবাসি, তাই বলে জোর করে আমাকে নিয়ে আসার মানে কি? তাহলে জেনে শুনে ওকে বিয়ে করলে কেন তুমি? সাগর কয়েক সেকেন্ড থেমে গভীর শ্বাস নিল। চোখে এমন এক দৃষ্টি যেখানে দখল, ভয়, মায়া, ব্যথা সবকিছু মিলেমিশে আছে। কারণ নিজের বউকে অন্য কারো বউ হতে দেখার শক্তি আমার নেই। কি বউ মানে কি বলছো তুমি? সাগর আরেক ধাপ এগিয়ে এলো, তার গলা নরম হলো, কথায় ভয়ানক সত্য। আনিকার সাথে 1 বছর আগেই আমার অ্যাক্সিডেন্টলি বিয়ে হয়ে গেছে। আনিকার বোন রাগে মুখ লাল করে দাঁড়িয়ে। সাগরের কথাগুলো যেন তার মাথায় ঢুকতে চাইছে না। কি যা তা বলছো তুমি সাগর? ঠিকই বলছি ভাবি। একদিন আপনাদের বাড়িতে বেড়াতে গিয়ে আনিকাকে নিয়ে একটু বাইরে ঘুরতে বের হয়েছিলাম। সেদিন কিছু লোক আমাদের প্রেমিক প্রেমিকা ভেবে খারাপ কথা বলতে শুরু করে। আনিকা চোখ নামিয়ে ফেল। সেদিনের স্মৃতি মনে পড়তে লজ্জায় শরীর কেঁপে উঠল। সাগর এগিয়ে বলল, আনিকা তখন রেগে গিয়ে ওদের সাথে শুরু করে ঝামেলা, রাগারাগি। ওরা ভাবলো আমরা প্রেম করি আর পালিয়ে এসেছি। তখনই জোর করে বিয়ে দিয়ে দেয় আমাদের। ভাবি হতবাক, মুখ হা হয়ে গেল। সাগর একটু আনিকার দিকে তাকিয়ে আরো বলল, কিন্তু আনিকার যেহেতু সিয়ামের সাথে সম্পর্ক ছিল, ও আমাকে বারণ করে সবকিছু কাউকে না বলতে। আমি তখন মেনে নেই, কারণ ওর চোখে সিয়ামের প্রতি ভালোবাসা দেখেছিলাম। কিন্তু সময়ের সাথে সাথে ওর প্রতি আমার ফিলিংস বাড়তে থাকে। ওকে ভালোবাসতে শুরু করি। অনেকবার বুঝিয়েছি, বলেছি, কিন্তু পাত্তাই দেয়নি আমাকে। আনিকার বুক ধরফর করে উঠল, তার ঠোঁট কেঁপে উঠল অপমানে, অপরাধ বোধে। সাগর গভীর নিঃশ্বাস নিয়ে বলল, তাই বাধ্য হয়ে ওকে তুলে এনেছি, কারণ ওর সাথে বিয়ে হয়ে গেছে আগেই, আর এবার রেজিস্ট্রি করেই করলাম। আগের মতো কাগজ ছাড়া নয়, এবার বৈধভাবে। রুমে জমে গেল ভারী নীরবতা। আনিকা মাথা পুরো নিচু করে দাঁড়িয়ে, শরীরটা কাঁপছে লজ্জায়, রাগে, অপমানে, সত্যি লুকানোর ভয়াবহতায়। ভাবি অবাক, হতবাক, রাগে কাঁপছে। দীর্ঘ কয়েক সেকেন্ড আনিকাকে স্থির তাকিয়ে থাকার পর হঠাৎ চিৎকার করে উঠল, এত বড় কথা লুকিয়ে অন্য ছেলেকে বিয়ে করতে চাস? বেয়াদব! আমাদের পরিবারকে কি ভেবেছিস?
আনিকা চমকে উঠল, চোখ ভিজে উঠল অশ্রুতে। বোনের কাছে এসে কড়া গলায় বলল, নিজের বিয়ে হয়ে গেছে এটা জেনেও সিয়ামকে বিয়ের দিন ঠিক করলি। আমাদের মুখ পুরাতে চেয়েছিলি নাকি? আমি আমি ভয় পেয়েছিলাম আপু। আমি ওকে ভালোবাসিনি কখনো, তাই কাউকে বলতে সাহস হয়নি। হায় আল্লাহ, এত বড় কাণ্ড তুই করলি আর আমি জানতেও পারলাম না। সাগর, তুমি ঠিকই করেছ, একদম ঠিক। তুলে এনে বিয়ে না করলে এই বেয়াদবটা তো সিয়ামকে বিয়ে করেই ফেলতো। ভাবা যায়, হারাম সম্পর্ক আল্লাহ বাঁচাইছে আমাদের মুখ আর পরিবারের ইজ্জত। আপু আমি আমি মুখ বন্ধ রাখো। এত বড় কথা আমাদের কাছ থেকে লুকিয়ে অন্য ছেলেকে বিয়ে করতে যাবে, বেয়াদব। আনিকা চুপচাপ কান্না চেপে দাঁড়িয়ে থাকে, বোন সাগরের দিকে তাকিয়ে নরম গলায়, তুমি চিন্তা করো না সাগর, তুমি ঠিক কাজ করেছ। এই বয়সে মেয়েগুলো মাথা খারাপ থাকে। তুমি না করলে হারাম সম্পর্কেই ঢুকে যেত। আল্লাহ সত্যিই তোমার মাধ্যমে বাঁচাইছে। আনিকা, এবার ভালো মতো সংসার করো। সাগর হচ্ছে তোমার স্বামী। আর কোনো বেয়াদবি দেখলে থাপ্পড় মেরে তোমার গাল লাল করে দিব, বুঝছো? হ্যাঁ আপু, আর ভুল করব না। সাগর হালকা শ্বাস ফেলে দৃষ্টি নামিয়ে নেয়। বোন এবার দুজনকে বসিয়ে পানি এনে দেয়। যদিও মুখে রাগ টকবক করছে, কিন্তু ভেতরটা শান্ত। চলো এখন পরিবারকে জানাতে হবে আজ থেকে তোমার স্বামী স্ত্রী, আর কোনো লুকোচুরি নয়। আনিকা সাগরের পাশে দাঁড়ায়। সাগর এক মুহূর্ত তাকিয়ে দেখে এই মেয়েটাকে সে সত্যি ভালোবাসেন এবং আজ থেকে আর পালানোর সুযোগ তার নেই। ঘরটা আবার ধীরে ধীরে উষ্ণ হয়ে ওঠে, তবে নতুন নিয়মে, নতুন সম্পর্কের বাঁধনে। বোন একটু শান্ত হয়ে গভীর শ্বাস নিয়ে দুজনের দিকে তাকালো। আনিকা তখনও কাপা চোখে তাকিয়ে, সাগর চুপচাপ মাথা নিচু করে। আচ্ছা, এখন যা, দুজনেই ফ্রেশ হয়ে নিচে আসো। কাল কারো ঠিক মতো খাওয়া হয় নাই। মানুষ শুধু রাগ করলেই তো চলে না, পেটও আছে। আনিকা ধীরে ধীরে মাথা নাড়ে। সাগরও চুপচাপ উঠে দাঁড়ায়। দুজনেই আলাদা ঘরে গিয়ে ফ্রেশ হতে শুরু করে। সাগর আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখের দিকে তাকায়। চোখে ক্লান্তি, তবু একটা শান্ত হাসি ফুটে ওঠে। আজ অন্তত সত্য বলে দিয়েছে, এটা তার কাছে অনেক। সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, শুধু আনিকাকে সময় দিতে হবে। আনিকা ওয়াশরুম থেকে বের হয়ে ভেজা মুখ মুছতে মুছতে আয়নার সামনে দাঁড়ায়। চোখ লাল, মুখ ফ্যাকাশে। আমি কেন ওদের থেকে এসব লুকালাম? আপু ঠিকই রেগেছে, কিন্তু এখন কি সত্যি এই বিয়েটা মেনে নিতে হবে? হালকা দম ফেলে ওড়না ঠিক করে নিচে নামার সিদ্ধান্ত নেয়। সবাই টেবিলে বসে আছে। সাগর আগে আসে, চুপচাপ চেয়ার টেনে বসে। কিছুক্ষণ পর আনিকা নিচে নেমে আসে, ধীরে চোখ নামানো, নিশ্চুপ। সাগরের মা প্রথমে ডাক দেন, আনিকা মা, এসো বসো। রাগ করে থেকো না মা, মনকে মানিয়ে নাও। সংসার মানে দুজনের মিলেই সুন্দর হয়। তোমরা দুজন এখন বৈধ স্বামী স্ত্রী। আমি তোমাদের জন্য সুখ চাই। আনিকা উঠে তাকায় না, কিন্তু গলাটা কেঁপে ওঠে। চুপচাপ এসে সাগরের পাশে বসে। বোন পানি এগিয়ে দেয়। নাও, দুজনেই একটু খাও। কাল সারাদিন কেউ কিচ্ছু মুখে দাওনি, আর রাগ অভিমান দিয়ে সংসার চলে না। টেবিলে নীরবতা নেমে আসে। থালায় গরম ভাত, মুরগির ঝোল, সালাদ সবই আছে। সাগর ধীরে খাওয়া শুরু করে। আনিকা প্রথমে দ্বিধায়, তারপর ছোট করে ভাত তুলে মুখে দেয়। তার আঙ্গুল কেঁপে ওঠে। সাগর একবার তাকিয়ে দেখে, কিন্তু কিছু বলে না, শুধু নীরবে খায়। সাগরের মা দুজনকে দেখে হালকা হাসেন। এভাবেই থেকো মা, ঝগড়া হবে, অভিমান হবে, তবুও সংসার চলবে তোমাদের মিলেই। আনিকা মাথা নিচু করে খেতে থাকে। সাগরও সেটা বুঝে নীরবে পাশে বসে থাকা মেয়েটাকে আর অশান্ত করতে চায় না। খাওয়া শেষ হলে সবাই ধীরে ধীরে উঠতে থাকে। আনিকা থালাটা সরিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে, যেন পথ খুঁজছে। সাগরও দাঁড়ায়, তার চোখে শুধুই মমতা। মন হঠাৎ বলে ওঠে, আজকের থেকে শান্তিতে কাটাও, আর কোনো রাগ না। এখন থেকে নতুন করে শুরু করো তো দেখি। ভয় পেও না আনিকা, আমি তোমাকে সময় দেব, যত সময় লাগে তত। আনিকার গলা শুকিয়ে যায়, কিন্তু সে কিছু বলে না। এভাবেই তাদের নতুন শুরু। রাগ, ভুল, সত্য, লুকানো অনুভূতি, সব মিলিয়ে এক অদ্ভুত নীরব রাত তাদের সামনে অপেক্ষা করছে। দুপুরের রোদটা নরম হয়ে ঘরের জানালা দিয়ে ঢুকছে। আনিকা চুপচাপ বিছানায় বসে থাকে, মুখে কোনো অভিব্যক্তি নেই। মাঝে মাঝে আঙ্গুলগুলো ঘোরায়, আবার থেমে যায়। মনটা এলোমেলো, চোখে লুকানো একটা দুঃখ। ঠিক তখনই দরজা খুলে ভেতরে ঢোকে বোন। হাতে শাড়ি, গয়নাগাটি, চুল বাঁধার ব্রাশ, সবকিছু। এই আয়, ওঠ দেখি, আজকে তোকে একটু সাজিয়ে দেই। আপু এসবের কি দরকার?
আমি সাজবো কেন? স্বামীর কাছে সেজে গুজে সুন্দর করে থাকতে হয়। তুই তো নতুন বউ, এখনই যদি মুখ শুকনো করে থাকিস সবাই কি ভাববে বলতো? আপু আমি তো এই বিয়ে মানিই না, আমি কেন সাজবো? বোন হঠাৎ থেমে যায়, তার চোখে রাগ আর হতাশা মিশে ওঠে। শাড়িটা শক্ত করে বিছানায় ছুরি দিয়ে আনিকার দিকে এগিয়ে আসে। আর যেন এসব কথা না শুনি। দুইবার বিয়ে করার পরেও মুখে এমন কথা আনিস কিভাবে? আমি তো চাইনি আপু, সবই জোর করে। চুপ, একটাও কথা বলবি না। বাবা মা যদি জানতো তোর সাগরের সাথে আগেই বিয়ে হয়ে গেছে আর তুই সেটাও লুকিয়ে অন্য ছেলেকে বিয়ে করতে যাচ্ছিলি, তোকেই খুন করে ফেলতো লজ্জায়। আনিকার চোখ ছলছল করে ওঠে। বোন একটু থামে, তারপর নরম গলায় বলে, বুঝতে চেষ্টা কর, এবার তোর সামনে ভালো একটা পথ এসেছে। সাগর তোকে নিজের জীবনে চায়, বোকামি করে সব নষ্ট করিস না। আপু আমি ভয় পাই, আমি কি পারবো এভাবে? পারবি, আমি আছি তো। চলাই, আজ তোকে খুব সুন্দর করে সাজিয়ে দেব। দেখবি সাগরের চোখ আটকে থাকবে তোর দিকেই। আনিকা কিছু বলে না, শুধু নিঃশব্দে বসে থাকে। বোন তার চুল আঁচড়াতে শুরু করে। চুলের গন্ধে ঘরটা হালকা ভরে ওঠে। সোনালি রঙের শাড়িটা আনিকার গায়ে জড়িয়ে দেয় বোন। পিন লাগায়, কানে দুল পরায়, গলায় চেন, শেষে হালকা ঠোঁটে লিপস্টিক। মেয়েটা আয়নায় তাকিয়ে থাকে, নিজেকে নিজের চেনা লাগে না। দেখ, এটাই আমার ছোট বোন। নতুন বউ মানে এরকমই হয়। আনিকা চুপ, তার মুখে লজ্জা, ভয়, অপরাধ বোধ সব মিলে এক অদ্ভুত কাঁপা কাঁপা অনুভূতি। বোন তাকে আয়নার সামনে থেকে দাঁড় করিয়ে দরজার দিকে এগিয়ে দেয়। চল এখন নিচে যাই, সবাই তোকে দেখে খুশি হবে। আনিকা ধীরে ধীরে হাঁটে, হৃদয় ধুপ ধুপ করছে। সাগর কি দেখবে, কি ভাববে, তার দিকেই কি তাকাবে? আনিকা সিঁড়ি বেয়ে নিচে নামতে পুরো বাড়িটা যেন একটু থমকে গেল। হালকা সোনালি শাড়িতে সে যেন সত্যি নতুন বউ। চোখ নামানো, গাল লাল, চুলে খোপা, গলায় চেন। তার লাজুক হাঁটার শব্দটাও যেন ফিসফিস করছে। ডাইনিং রুমে দাঁড়িয়েছিলেন সাগরের মা। আনিকা নামতে তিনি চোখ বড় বড় করে তাকিয়ে থাকেন। হায় আল্লাহ, এই যে আমার বৌমা, একদম নতুন বউ লাগছে মা। আল্লাহ তোমাকে কি সুন্দর করে বানাইছে রে। আনিকা মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। সাগরের মায়ের চোখে যেন আনন্দের পানি চিকচিক করে ওঠে। তিনি নিজের হাতে থাকা সোনালি বালাটা খুলে আনিকার হাতে পরিয়ে দেন। এটা আমার খুব প্রিয় বালা, আজ থেকে তোমার। বৌমাকে শাশুড়ির প্রথম উপহার। আন্টি এসব লাগবে না, এখনই এসব কেন দিচ্ছেন? চুপ থাকো মা, আজ আমার খুব খুশির দিন। তুমি আমার সংসারের লক্ষ্মী, তোমার হাতে ভালো জিনিসটাই মানায়। আনিকা আবারও মাথা নিচু করে মনে মনে একটা লজ্জা নরম অনুভূতি তাকে ধরেছে। ঠিক তখনই দরজার কাছে শব্দ। সাগর বাইরে থেকে এসে সোজা ঘরে ঢোকে। তার চোখ প্রথমে গিয়ে আটকে যায় আনিকার ওপর। সে থমকে দাঁড়িয়ে যায়, শ্বাস যেন বুকের ভেতর আটকে গেছে। দৃষ্টি সরাতে পারে না, ভাবতেই পারেনি আনিকাকে এতটা সুন্দর লাগবে। মনে মনে বলে ওঠে, কিভাবে নিজেকে সামলাই এখন? এভাবে সাজলে তো দমই বন্ধ হয়ে যায়। সাগরের চোখে অদ্ভুত এক ঝড়, ভালোবাসা, মুগ্ধতা, তৃষ্ণা, সব কিছু। আনিকা তার দিকে এক মুহূর্ত তাকিয়ে আবার নিচে তাকিয়ে ফেলে। গাল লজ্জায় রঙিন, তার বুক দাপাতে থাকে। সাগরের মা হাসতে হাসতে বলে, দেখ দেখ তোর বউকে, শাড়ি পরে কি সুন্দর হয়েছে, একদম রাজকন্যা। সুন্দর তো, খুবই। তার গলা একটু ভারী, একটু কেঁপে যাওয়া। আনিকার চোখ তৎক্ষণাৎ অন্যদিকে। বোন পাশ থেকে ফিসফিস করে, এমন চেয়ে থেকো না, ও আরো লজ্জা পাবে। আনিকা সরে গিয়ে এক কোণে বসে, যেন তার হাত পা কাঁপছে। আজ সারাদিনই সে রুমে যেতে সাহস পায় না। মনে হয় সাগর সামনে বলে কিছু না কিছু বলে অথবা তাকিয়ে থাকবে। রাতে সবাই খাওয়া শেষে উঠে গেছে। আনিকা চুপচাপ হাঁটতে হাঁটতে নিজের রুমে ঢুকে। ঠিক তখনই পেছন থেকে সাগর দরজা ঠেলে ভেতরে ঢুকে আসে। দরজা ঠাস করে বন্ধ হয়। আনিকা চমকে ঘুরতে সাগর ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসে। চোখ দুটো জ্বলছে রাগে না ভালোবাসায়। আনিকা বুঝতে পারে না। বহুত পালিয়েছ ম্যাডাম, আজ আর না, এবার আমার খাঁচায় বন্দি হওয়ার পালা। আনিকা পিছিয়ে যায়, কিন্তু সাগর তার হাত ধরে টেনে নিয়ে আসে। এক মুহূর্তে তাকে কোলে তুলে নেয়। নামাও নামাও আমাকে। সাগর এভাবে কি করে? আজ কোনো কথা শুনবো না তোমার, আজ শুধু তোমাকে কাছে চাই। সাগর নাটক করো না, নামাও। নামাবো, কিন্তু বিছানায়।
সে সত্যি সত্যি আনিকাকে কোলে নিয়ে বিছানায় শুইয়ে দেয়। আনিকার বুক ওঠানামা করছে, লজ্জা ভয় রাগ সবই মিশে আছে। সাগর নিচু হয়ে তার মুখের খুব কাছে আসে। পালাতে পালাতে অনেক কষ্ট দিয়েছো আমায়, এবার আদর নিয়ে নেওয়ার পালা। সে ধীরে ধীরে আনিকার গলায় মুখ ছুঁয়ে দেয়। আনিকার পুরো শরীর কেঁপে ওঠে, চোখ বন্ধ হয়ে আসে অজান্তেই। সাগর প্লিজ এভাবে। চুপ, একটু ভয় নেই, আমি তোমার স্বামী। আনিকার হাত অজান্তেই সাগরের চুলে গিয়ে চেপে ধরে, রাগে না তীব্র অনুভূতিতে। সে নিজেও বুঝতে পারে না এভাবে হঠাৎ এত কাছে আসে, সে পুরোই নার্ভাস। সাগর তার কানে ফিসফিস করে, তোমাকে ছাড়লে আমার দম বন্ধ হয়ে আসে। এতদিন খুব দূরে রেখেছো নিজেকে, আজ আর ছাড়ছি না। আনিকা চোখ বন্ধ করে ফেলে, তার গাল লাল, শ্বাস ভারী, ঘরটা নরম আলোয় ভরে যায়। সাগর আস্তে আস্তে আনিকার ঠোঁটের মাঝে ঠোঁট ডুবিয়ে দিল। আনিকা কেঁপে উঠল, সে সাগরের চুল জোরে খামছে ধরে। সাগর আরো গভীরভাবে স্পর্শ করতে লাগলো আনিকাকে। আনিকার শাড়ির আঁচল ফেলে দিয়ে বুকে মুখ ডুবিয়ে দিল। আনিকা থরথর করে কাঁপছে। সাগর আনিকার ব্লাউজ খুলে বুকে মুখ ডুবিয়ে দেয়। আনিকা প্রবল অনুভূতিতে ডুবে গেল। সাগর আস্তে আস্তে আরো নিচে নেমে এলো, তারপর নাভিতে পরপর কয়েকটা চুমু দিল। এরপর দুইটা শরীর মিলে একত্রিত হয়ে গেল। আনিকা মৃদু চিৎকার করে উঠল। সাগর আনিকার ঠোঁট কামড়ে ধরল, যাতে শরীরের ব্যথা অনুভব না হয়। আস্তে আস্তে তারা ভালোবাসার অতল গভীরে হারিয়ে গেল।